হাউ টু রাইট কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে, এই বিষয়টা নিয়ে কি তোমাদেরকে একটা ব্রিফিং দেওয়া হয়েছিল না? আমার যতদূর মনে হচ্ছে এটা আমি ডিটেলস বলেছিলাম। জি স্যার, মিডের আগে বলেছিলেন। আচ্ছা, এখন অ্যাসাইনমেন্টের জন্য আমরা ডেটটা ফিক্স করছি হচ্ছে এই শনিবার সকালে আমি অ্যাসাইন করব। রবিবার সকাল পর্যন্ত ফর্মালি টাইম থাকবে, বাট আলটিমেটলি রবিবার বিকাল পর্যন্ত টাইম দেওয়া হবে আর কি। ওকে, অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, আমি অসুস্থতার জন্য এটা আমার বাকি ছিল। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, কিছু কোশ্চেন থাকতে পারে যে কিভাবে দিতে হবে, কি করতে হবে। এটা তো ওই অ্যাসাইনমেন্ট যখন অ্যাসাইন করবো তখন ওখানে বিস্তারিত বলে দেবো যে কি কি কিভাবে সাবমিট করতে হবে, ফাইল নেমিং কেমন হবে, ওয়ার্ড ফাইল দিতে হবে। তো ওটার ফাইল নেমটা কিভাবে করতে হবে। Okay, এটা তো ওখানে আমি সব বিস্তারিত লিখে দেবো। বাট ডেট নিয়ে কারো কোনো অবজারভেশন বা কোনো টাইমিং আছে কিনা? স্যার এই শনিবারে আপাতত কিছু নাই আমাদের। আচ্ছা, তাহলে এই শনিবারে হয়ে যাক, কারণ আমাকে তো তোমাদের মিডের রেজাল্টটাও তো দিতে হবে। তো আমি যদি রবিবারের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো পেয়ে যাই, সেক্ষেত্রে আমার মানে চেক করে রেজাল্টটাও দিতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আমি এই শনিবারটাই রাখছি অ্যাসাইনমেন্টের জন্য। এবার বলো, প্রেজেন্টেশনের জন্য কবে ডেট নিতে চাও? ওকে, প্রেজেন্টেশনের টপিকটা নিয়ে আজকে মোটামুটি আলোচনা হয়ে যাবে। আমাদের আজকে হচ্ছে 30 তারিখ। আমি 30, 2, 7, 9 একটা এমন একটা দিন যদি হয় যে দিনটা হচ্ছে আমাদের ক্লাস থাকে না, কারণ আমাদের অনেক স্টুডেন্ট তো এই একটা শিডিউল ক্লাসে আসলে প্রেজেন্টেশন নিয়ে শেষ করা যাবে না। তো আমি যদি তোমাদের এই প্রেজেন্টেশনটা ধরা যাক 18 তারিখে নিলাম, তাহলে কি অসুবিধা হবে? স্যার 18 শনিবার, তারিখে একটা আছে শনিবার। প্রেজেন্টেশন আমাদের, মানে আর কি একটা ইয়াস আচ্ছা, সিএসসি। ও সরি, 18 তারিখে নেওয়া যাবে না, ওই জন্য এসটিএ কনফারেন্স চলবে। 25 তারিখে। জি স্যার, 25 তারিখে নেওয়া যায়। আচ্ছা, একটু দেরি হয়, তারপরও 25 তারিখটা আমি রাখছি আর কি। আমাদের 25 তারিখ প্রেজেন্টেশনের জন্য ফিক্স করে রাখছি। আমি এখনই গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিচ্ছি, ইনস্ট্যান্ট দিয়ে দিই, পরে আবার মনে থাকবে না। স্যার পরে যদি আবার কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে সেটা জানানো তো হবে। সেটা তো আসলে প্রবলেম তো শুধু তোমার নামারও হইতে পারে। জি স্যার। ওটা ওটা পরে ভেবে দেখা যাবে আর কি। তাহলে হচ্ছে মিড টার্ম অ্যাসাইনমেন্ট সাবমিশন এই শুক্র শনি কয় তারিখ, শনি রবি কয় তারিখ পড়ে? আহ, 3, 4 তারিখ, 5 তারিখ। নাম্বার 2 হচ্ছে মিড টার্ম অ্যাসাইনমেন্ট সাবমিশন ডিসেম্বর 4 and 5, 20। প্রেজেন্টেশনের জন্য ডেট হচ্ছে পঁচিশ তারিখ অবশ্য আসলে বন্ধ, কারণ 25 তারিখ, 25 ডিসেম্বর বড়দিনের ছুটি, ধর্মীয় ছুটি। তো আমি 26 তারিখে নিয়ে যাই ডেটটা। ঠিক আছে। Okay. আমি গুগল ক্লাসরুমে নোটিশ দিয়েছি 2টা। পরবর্তীতে যদি কোনো চেঞ্জ আসে তখন আমরা ওখানে মেনশন করে দেবো। ওকে, এখন আমি ক্লাস স্টার্ট করছি। আজকের আমাদের যে টার্গেট। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি একটু বাসা চেঞ্জ করতেছি, তো এই কারণে স্যার আমার একটু বাইরে থাকতে হবে আর কি, মানে ক্লাসে জয়েন হতে পারবো না। ও, কে স্বাধীন? জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি 2টা ডেট ফিক্স করেছি, বুঝছো? কিসে?
একটা হচ্ছে আমাদের যে ডিউ অ্যাসাইনমেন্ট ছিল মিডের, ওটার জন্য হচ্ছে শনি রবি, সামনের শনিবারে অ্যাসাইন করবে, রবিবার পর্যন্ত টাইম থাকবে। স্যার সামনের শনিবারে তো স্যার আমাদের একটা পার্মানেন্ট ক্যাম্পাসের ট্যুর আছিল আর কি আইট্রিপল। আচ্ছা, রবিবার পর্যন্ত টাইম থাকছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত টাইম থাকবে, সমস্যা নেই। মানে আমরা রবিবার সন্ধ্যার ভিতরে আমরা অ্যাসাইনমেন্ট হ্যাঁ জমা হ্যাঁ করব। হ্যাঁ, ফর্মালি টাইম থাকবে শনিবার সকাল পর্যন্ত, কিন্তু মূলত টাইমটা এক্সটেন্ড করা হবে রবিবার সন্ধ্যা পর্যন্ত আর কি। রবিবার রাত হুম। 12টা পর্যন্ত দিয়ে দিলে ভালো একটু। আচ্ছা, আপাতত সন্ধ্যা থাক, পরে দেখা যাবে। আচ্ছা আর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য একটা ডেট আছে 25 তারিখ, সরি 26 তারিখ, 26 ডিসেম্বর। আচ্ছা স্যার, এটা সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার আমাদেরকে যদি প্রেজেন্টেশনের টপিক সম্বন্ধে একটু বলতেন তাহলে সব ভালো হতো। বলবো, এখন এই যে ওপেন করতেছি। বলবো মানে কি, একদম পুরো ডিটেলস বলবো। ওকে স্যার। ওকে, প্রেজেন্টেশনের টপিকটা সামহাউ ইন্টারেস্টিং। যদি কেউ নিরস হয়ে থাকে তার কাছে ভালো লাগবে না, বাট আদারওয়াইজ ভালো লাগবে। তোমাদের কয়টা প্রেজেন্টেশন থাকে একটা সেমিস্টারে? স্যার প্রতি সাবজেক্টের প্রতি কোর্সে কত, মানে ধরো একটা প্রতি একটা কোর্সে একটা সেমিস্টারে হয়তো 4টা কোর্স, থিওরি কোর্স আছে, তাহলে 4টা কোর্সের প্রত্যেকটাতে যদি প্রেজেন্টেশন থাকে তাহলে কত মার্কস? 40, 10 জি মার্ক স্যার। করে। প্রেজেন্টেশনের মেইন থিমটা তো আসলে মার্কস আসে যেখান থেকে, বা প্রেজেন্টেশনে মার্কস তোলার যে থিম সেটা হচ্ছে মূলত কন্টেন্ট। তুমি কি নিয়ে কথা বলছো, কতটুকু সুন্দরভাবে কথা বলছো, কিন্তু এই কন্টেন্টের বাইরে একটা প্রেজেন্টেশনে কিন্তু একটা জেনারেল ফরম্যাট আছে। এই ফরম্যাটিং এর মধ্যে যদি তোমার প্রেজেন্টেশন থাকে তাহলে মার্কস এর ক্ষেত্রে সুবিধা হবে এবং সব দিক দিয়ে এটা হেল্পফুল হবে। এখন আমাকে একটু বলো যে এর আগে কোনো কোর্সের প্রেজেন্টেশন সম্পর্কে তোমাদের কতটুকু আলোচনা করা হয়েছে, হাউ টু কন্ডাক্ট দ্য প্রেজেন্টেশন, এই বিষয়টা নিয়ে কতটুকু ডিসকাস করা হয়েছে? স্যার তেমন না। তেমন না, অথচ তোমরা কিন্তু অলরেডি 3টা সেমিস্টার পার করে ফেলছো প্রেজেন্টেশন দিতে দিতে। প্রেজেন্টেশনের মধ্যে আমাদের কি করতে হবে কি করতে হবে না সেটা খুব সিম্পল লেভেল একটা ডিসকাশন, যে কি করা উচিত। সরি, একটু আমার সারাউন্ডিং নয়েজ আসছে বোধহয়, কারণ নিচে কারো জন্য ব্যান্ড পার্টি করতেছেন। কিছুক্ষণের মধ্যে হোপফুলি ঠিক হবে প্রবলেমটা। তো প্রেজেন্টেশনের আমাকে কি করতে হবে কি করতে হবে না, এই জিনিসগুলো খুব একটা কমন জিনিস। আমরা ইউটিউবে সার্চ দিলে বা আমরা যদি কোন ওয়েবসাইটে সার্চ দিয়ে প্রচুর পরিমাণে সাজেশন, বিভিন্ন জ্ঞান আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেতে পারি, যে কিভাবে প্রেজেন্টেশন ডিল করতে হবে, প্রেজেন্টেশন নিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। প্রচুর পরিমাণে ইনস্ট্রাকশন রয়েছে। আহ, এটা তো গেল ওয়েবসাইটের ব্যাপার। এখন ওয়েবসাইটে যারা এই ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে দেন, বা যারা আসলে আমাদেরকে ইউটিউবে যারা ভিডিও আপলোড করছেন বিভিন্ন প্রেজেন্টেশন রুলস দিয়ে, একটা বিষয় রয়েছে যে কতটা কন্টেক্সচুয়াল, মানে আমাদের দেশের কনটেক্সট অনুসারে প্রেজেন্টেশনের জন্য কতটুকু এটা অ্যাপ্লিকেবল সেটা দেখতে হবে। এখন তুমি যদি একটা কন্টেন্ট যেটা ইউকে তে তৈরি করা, তৈরি করা একটা প্রেজেন্টেশন কন্টেন্ট যদি আমাদের দেশের প্রেক্ষাপটে অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু মিলবে না। আবার আমার দেশের, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষকদের যে সাইকোলজিক্যাল ইস্যুস থাকে, বা এখানকার যারা অ্যাসেসমেন্টে থাকেন তাদের যে সাইকোলজিক্যাল ইস্যুস থাকে, সেটা যদি তুমি বাইরে অ্যাপ্লাই করতে চাও সেটা কতটুকু ফিজিবল, এটাও কিন্তু ভেবে দেখার বিষয় রয়েছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কন্টেন্ট গুলো ইউটিউবে দেখি তার কতটুকু আমাদের স্টুডেন্টদের জন্য পারফেক্ট, আমাদের দেশীয় কনটেক্সটের জন্য পারফেক্ট, সেটা আমাদেরকে একটা বিষয় ভেবে দেখা রয়েছে। এখন এই আলোচনা শুরু করার আগে আমাকে একটু জিজ্ঞাসা করতে হবে যে তোমরা তো ইউনিভার্সিটি লাইফে সরাসরি মনে হয় এখনো পর্যন্ত প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাওনি, একদম অন স্পট ক্লাসরুমে সব অডিয়েন্স রয়েছে তার সামনে তোমরা বসে বসে বা দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছ, এই সুযোগটা বোধহয় এখনো তোমরা পাওনি। হ্যাঁ, স্কুলে বা, স্যার পাই নাই স্যার। হ্যাঁ স্কুলে বা কলেজে আসলে প্রেজেন্টেশন ওভাবে থাকে না, মূলত ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনের প্রাধান্যটা বেশি থাকে। এখন এই কোভিড এর কারণে আমরা অনেক সময় অ্যাসাইনমেন্টের কথা শুনেছি স্কুল লেভেল, এখন স্কুলের ক্লাস 5-6 এর স্টুডেন্টও অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা রাখে, বাট একসময় কিন্তু সেটা ছিল না। কোভিড এর আগে কিন্তু আসলে খুব ভালো কলেজ ছাড়া অ্যাসাইনমেন্টের প্রচলন কিন্তু ছিল না, অ্যাসাইনমেন্ট কিন্তু ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু হতো। তো যাই হোক, প্রেজেন্টেশন নিয়ে যখন আমরা কথা বলছি তখন একটা বিষয় আমাদের জানা দরকার, হাউ টু ডিফাইন দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্টেশন? তোমাদের কাছে প্রেজেন্টেশন কি?
ওকে, হোয়াট ডু ইউ মিন বাই প্রেজেন্টেশন টেকনিক্যালি? প্রেজেন্টেশন মানে কি এরকম যে আমি এলাম, কিছু বললাম এবং চলে গেলাম? সে নিজের একটা কন্টেন্ট তৈরি করা, দেন সবার সামনে এটা উপস্থাপন করা, যে উপস্থাপন টপিকগুলো করা, বুঝায় দেওয়া। Yes. উপস্থাপন করা প্রক্রিয়াটা কেমন? আমি ধরা যাক একটা স্লাইড তৈরি করলাম, আমি কি স্লাইড দেখে বলবো কিনা? স্লাইডটা ইউজ হুম, করার আমার প্রপার রুলটা কি? কিভাবে আমি স্লাইডটা ব্যবহার করব? ওকে, আমি স্লাইডটা তৈরি করব বা কিভাবে? আমি যখন একটা টপিক পেয়েছি, আমার টপিকের ধরা যাক আমার তোমার সাবজেক্টিভ একটা টপিক হলো যে কোডিং। কোডিং একটা টপিক দেওয়া হলো, তুমি কোডিং এর জন্য একটা বই ফলো করলে, বা হয়তো বা আর প্রোগ্রামিং এর উপরে তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে বলা হলো, তুমি আর প্রোগ্রামিং এর জন্য ব্রায়ান টমলিনসনের একটা বই ব্যবহার করলে, সেখান থেকে একটা প্যাসেজ রয়েছে, বিভিন্ন প্যাসেজ গুলো তুমি ওখানে দেখে দেখে তুলে দিলে। এটা তোমার একটা পারফেক্ট স্লাইড তৈরি করতে হেল্প করবে কিনা? এটা কতটুকু আই ক্যাচিং হবে? বা তোমার মেন কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে স্যার সিলেক্ট তৈরির ইয়েস, ক্ষেত্রে। কিওয়ার্ড গুলা ইউজ করতে হবে, এটা যেমন একটা রুল। আবার কিওয়ার্ড গুলো তুমি প্রেজেন্ট করবা কিভাবে, সেটাও একটা ফ্যাক্ট। তুমি যখন প্রেজেন্ট করবা তখন কি তুমি স্ক্রিপ্ট দেখে বলবা নাকি দেখে বলবা না? স্ক্রিপ্টেড প্রেজেন্টেশন একটা পার্ট রয়েছে, আবার নন স্ক্রিপ্টেড প্রেজেন্টেশন একটা পার্ট রয়েছে। আমি যখন একাডেমিক প্রেক্ষাপটে ব্যবহার করছি, আমার ক্লাসরুমে অ্যাসেসমেন্ট, আমার 10 মার্কের জন্য যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি, তখন আমার প্রেক্ষাপটটা কেমন হবে, কি হবে, এই সমস্ত জিনিসগুলো অনেকগুলো বিষয় কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত ডেফিনেটলি এই ক্লাসে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছে, আমরা এখনো পর্যন্ত ক্লাসের বাইরে কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারটা ভাবতে পারিনি। যে ক্লাসরুমের বাইরে যে প্রেজেন্টেশন আছে বা থাকতে পারে, সেটা কি আমাদের মাথায় আসে? ক্যান ইউ ইমাজিন অ্যাবাউট প্রেজেন্টেশন আউটসাইড অফ ক্লাসরুম? স্যার। হোয়াট আর দ্য শেপস অফ দ্য ক্লাসরুম অফ দিস প্রেজেন্টেশন? এই প্রেজেন্টেশন গুলোর ধরন কেমন, কে বলতে পারবা? দেখো, প্রেজেন্টেশন মানে কিন্তু শুধু শিক্ষকের সামনে দাঁড়িয়ে কথা বলা নাই। প্রেজেন্টেশনে অনেকগুলো শেপ রয়েছে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি এবং আমাদের প্রেজেন্টেশনের জন্য যে টপিকটা থাকবে, দিস ইজ হাউ টু কন্ডাক্ট অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। কিভাবে আম, একটা সরি, হাউ টু ডেমনস্ট্রেট অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। কিভাবে একটা ইফেক্টিভ প্রেজেন্টেশনকে ডেমনস্ট্রেট করতে হয়, প্রদর্শন করতে হয়, অর্থাৎ প্রেজেন্টেশন দিতে হয়। তো এখানে আমরা 3টা ফেজে ভাগ করেছি: বিফোর দ্য প্রেজেন্টেশন, ডিউরিং দ্য প্রেজেন্টেশন, এন্ড আফটার দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হ্যাজ 3 phases. Presentation is not simply to say something in front of the audience. You came on the dais, you talked, the audience clapped hand. Is it done? No. Presentation is not like that. Presentation is quite different. And presentation has different shapes and manners. বিভিন্ন রকমের শেপ এবং বিভিন্ন রকমের ম্যানার রয়েছে। আমরা ক্লাসরুমে যে প্রেজেন্টেশন দেখেছি, আমরা দিচ্ছি, আমরা জেনে অভ্যস্ত, এর বাইরে আরো কিছু প্যাটার্ন রয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা কনসার্ট দেখেছো না, বা কনসার্ট অ্যাটেন্ড করেছো না, কনসার্ট এনজয় জি করেছো না স্যার। কখনো? এটা একটা প্রেজেন্টেশন। ইয়েস স্যার। আমরা ক্রিকেট ম্যাচের পর একটা একটা সেরিমনি দেখি যেখানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়, বা ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যদি বড় প্রোগ্রাম হয় তাহলে টুর্নামেন্ট, বিশ্বকাপের মতো একটা প্রোগ্রাম শেষে এই যে শেষের যে সেশনটা হয়, যেখানে পিছনে একটা বোর্ড দেওয়া থাকে, যে বোর্ডে সব স্পন্সরের নাম থাকে, একজন কমেন্টেটর তিনি এসে কথা বলেন, প্লেয়ার আসেন, 2 দলেরই অধিনায়ক আসেন, কথা বলেন। এই যে সেশনটা, এই সেশনটার নাম কি বলতো? খেয়াল করেছো কখনো? বিশেষ করে এটা ক্রিকেটে বেশি হয়। এই সেশনটার নামই হচ্ছে প্রেজেন্টেশন সেরিমনি। দেখবা তারা বলেন যে ওয়েলকাম ইউ অল টু দ্য প্রেজেন্টেশন সেরিমনি। যারা অ্যাঙ্কর থাকেন, যারা কমেন্টেটর থাকেন, তারা এসে বলেন যে প্রেজেন্টেশন সেরিমনিতে আপনাদের সকলকে স্বাগতম। তো এটা কিন্তু একটা প্রেজেন্টেশন। অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি আমরা বিভিন্ন সময় দেখেছি না, যে মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্বদেরকে পুরস্কার দেওয়া হয়, এটা একটা প্রেজেন্টেশন। আমি যদি আরো রাফ প্রেজেন্টেশনের কথা বলি, সিলি প্রেজেন্টেশনের কথা বলি, রাস্তায় বাজারে বাজারে ওষুধ বিক্রি করে না, দেখেছো? সাপের খেলা দেখিয়ে মাজার ব্যথার ওষুধ বিক্রি করে। বাসের মধ্যে আমরা হকারের বিভিন্ন প্রেজেন্টেশন দেখেছি। এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন। এখন তোমার কাছে মনে হচ্ছে স্যার এটা কিভাবে প্রেজেন্টেশন হয়? ওকে, প্রেজেন্টেশন এর পারপাসটা হচ্ছে যে তোমার যে অডিয়েন্স, তাদের কাছ থেকে কিছু স্বার্থ সিদ্ধি করা, তাদেরকে তোমার কিছু কনসেপ্ট বুঝতে এবং বোঝাতে রাজি করানো, এটা হচ্ছে প্রেজেন্টেশন। Your purpose in presentation is that your task is to make your audience agree with your concepts. তুমি যে কনসেপ্ট নিয়ে কথা বলছো, তুমি যে আইডিয়া নিয়ে কথা বলছো, সেই আইডিয়ার সাথে তোমার অডিয়েন্সকে রাজি করানো, তাকে এগ্রি করানো যে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা সঠিক।
এটা তোমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। এটা হচ্ছে মূলত প্রেজেন্টেশন। উই এক্সপিরিয়েন্স ডিফারেন্ট শেপস এন্ড ম্যানার্স অফ প্রেজেন্টেশন। আমরা বিভিন্ন রকমের প্রেজেন্টেশনের ম্যানার দেখেছি। এখন একটা সিম্পল বিষয় খেয়াল করো, যে যখন আহ, যিনি ক্লাসরুমে প্রেজেন্টেশন দিচ্ছেন তার প্রেজেন্টেশনে কথা বলার ধরন, আর যিনি বাজারে ওষুধ বিক্রি করছেন, কোমর ব্যথার ওষুধ বিক্রি করছেন, দুজনের প্রেজেন্টেশনের ল্যাঙ্গুয়েজ সিস্টেম কি একরকম হবে? না স্যার। ডেফিনেটলি না। আমি যদি খুব সিম্পলি বলি যে তুমি ক্লাসরুমে তোমার টিচারকে যেভাবে অ্যাড্রেস করছো, তুমি একটা ক্রিকেট ম্যাচের শেষে যে প্রেজেন্টেশন সেরিমনি হচ্ছে সেখানে কি একইভাবে অ্যাড্রেস করা হয়? নো। তুমি ক্লাসরুমে যেভাবে তোমার টিচারকে অ্যাড্রেস করছো ওইভাবে যদি তুমি আহ, একটা কনসার্টে উঠে তুমি একজন পারফর্মার হিসেবে যদি তোমার অডিয়েন্সকে অ্যাড্রেস করো, তাহলে অডিয়েন্স কি তোমার কথা শুনবে? শুনবে না, মনোযোগ রাখতে পারবে না। আবার কনসার্টের অডিয়েন্সকে তুমি যেভাবে অ্যাড্রেস করছো, হে গাইস, এই অ্যাড্রেসিংটা যদি তোমার ক্লাসরুমে তোমার টিচারের সামনে দাও, বা তোমার ক্লাসমেটদের সামনে বা অন্যান্য শিক্ষকদের সামনে যদি তুমি অ্যাড্রেস করো, তাহলে বিষয়টা কি হবে? হেই গাইস, প্রেজেন্টেশন অবস্থা কি দাঁড়াবে? ভয়াবহ। তাহলে এক একটা প্রেজেন্টেশনের এক একটা প্রেক্ষাপট রয়েছে, যে যে জায়গাগুলোতে তোমাকে ভেবে চিন্তে এক একটা কনটেক্সট অনুসারে এক এক ল্যাঙ্গুয়েজে কথা বলতে হচ্ছে। সো তোমার ভাষা কিন্তু পরিবর্তিত হচ্ছে প্রেজেন্টেশন অনুসারে, তোমার পারপাস পরিবর্তিত হচ্ছে, এবং যখনই তোমার পারপাস পরিবর্তিত হচ্ছে তখন কিন্তু তোমার অডিয়েন্স চেঞ্জ হচ্ছে। অডিয়েন্সের পরিবর্তনের সাথে সাথে, কারণ তুমি ক্লাসরুমে যখন প্রেজেন্টেশন দিচ্ছ, তোমার যারা অডিয়েন্স তারা কিন্তু ওই ক্রিকেট ম্যাচের অডিয়েন্স না, তারা কিন্তু ওই, আবার ক্রিকেট ম্যাচের যারা অডিয়েন্স তারা কিন্তু ওষুধ বিক্রি করা যারা অডিয়েন্স তারা না, আবার ওষুধ বিক্রির সময় যারা অডিয়েন্স তারা কিন্তু কনসার্টের অডিয়েন্স না। এবং অডিয়েন্সের পরিবর্তনের সাথে সাথে তোমার অবজেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার উদ্দেশ্য পরিবর্তিত হচ্ছে। আর যখনই তোমার উদ্দেশ্য চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তোমার ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে, তুমি কি ইনফরমেশন তাদেরকে দিচ্ছ সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। ওকে, তুমি একই ব্যক্তি, একজন ব্যক্তি তুমি বিভিন্ন জায়গায় পারফর্ম করতে পারো। তুমি ক্লাসরুমে প্রেজেন্টেশন দিতে পারো, তুমি একজন ভালো সিঙ্গার, তুমি কনসার্টে পারফর্ম করতে পারো। তুমি একই ব্যক্তি হয়তোবা কোনো একটা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে অ্যানকরিং করতে পারো, উপস্থাপনা করতে পারো। তুমি একই ব্যক্তি একটা ক্রিকেট ম্যাচের শেষে কমেন্ট্রি দিতে পারো। বাট তুমি একই ব্যক্তি সব জায়গায় কিন্তু একই ভাষা ব্যবহার করতে পারবে না। ইউর ল্যাঙ্গুয়েজ মাস্ট ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ প্লেসেস। This is called how to deal with these different situations. This technique is called presentation technique. And generally, this presentation technique, you have to deal with this presentation technique before the presentation. And before the presentation, presentation is not like giving a speech. বক্তৃতা দেওয়ার মতো কিন্তু প্রেজেন্টেশন নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সবাই তোমাকে ডেকে এনে বলে যে আপনি কিছু কথা বলে যান, এটা কিন্তু প্রেজেন্টেশন না। প্রেজেন্টেশন সবসময় একটা প্ল্যান্ড, একটা স্ট্রাকচার্ড pattern. Presentation generally a planned and structured pattern where you have to talk carefully and you have to talk consciously. তোমাকে প্রত্যেকটা তথ্য জেনে বুঝে এবং অডিয়েন্স তোমার কথাই সায় দিবেন সেটা ভেবে চিন্তে তোমাকে কথা বলতে হবে। তুমি বক্তৃতা দিতে উঠলে জনসভা আর প্রেজেন্টেশন কিন্তু এক জিনিস না। জনসভায় কথা বলা মানে যিনি কথা বলবেন তিনি যা বলবেন ওইটাই ঠিক। বাট প্রেজেন্টেশনের কথা হচ্ছে তোমার অডিয়েন্সে কিন্তু ফিডব্যাক থাকবে, তোমার অডিয়েন্স কিন্তু তোমাকে টেক্কা দিবে, তোমার অডিয়েন্স তোমার ডেটা নিয়ে কথা বলবে, তোমার অডিয়েন্স তোমার যে ইনফরমেশন সেগুলো নিয়ে কথা বলবে, তুমি সঠিক ইনফরমেশন দিয়েছো কিনা। সো প্রেজেন্টেশন ইজ কোয়াইট ডিফারেন্ট অ্যান্ড ইট ইজ স্ট্র্যাটেজিক্যাল। এটা সবসময় একটা কৌশলগত বিষয় প্রেজেন্টেশন। এখন আমরা তাহলে ভিতরে যাই, যে প্রেজেন্টেশনের শুরু করার আগে প্রেজেন্টেশনের আমাকে কি কি বিষয় নিয়ে কথা বলতে হবে। দিস ইজ কল্ড প্রেজেন্টেশন টেকনিক, অ্যান্ড প্রেজেন্টেশন টেকনিক্স উইল ইনক্লুড ডিফারেন্ট ফেজেস। এটা কতগুলো ফেজ কভার করবে। লাইক নাম্বার 1, আমরা কিন্তু প্রেজেন্টেশন কি টপিক নিয়ে কথা বলবো, এখন কিন্তু সেখানে যাচ্ছি। একই সাথে হাউ টু কন্ডাক্ট দ্য প্রেজেন্টেশন অ্যান্ড হাউ টু ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্টেশন, দুইটাই কিন্তু এখানে আলোচিত হচ্ছে। তোমরা খেয়াল রেখো কিন্তু বিষয়টাতে, আমার পয়েন্টটা বোঝাতে পেরেছি কিনা আমি, যে এটা কিন্তু তোমার প্রেজেন্টেশন টপিক। সো যতই তোমার কাছে খুব সিম্পল টপিক মনে হোক, বিষয়টা কিন্তু এরকম না, এখানে অনেক জিনিস ইন ডিটেইলস আলোচনা করা হচ্ছে। ওকে, নাম্বার 1, দ্য ফার্স্ট টাস্ক ইজ ইউ হ্যাভ টু প্ল্যান অ্যান্ড রিসার্চ অন প্রেজেন্টেশন। তোমাকে প্রেজেন্টেশনের যে প্রেজেন্টেশনটা তুমি দিতে যাচ্ছ সেই প্রেজেন্টেশনের উপরে তোমাকে প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা করতে হবে। ওকে জুবাইদ, ফাইন। প্ল্যান করতে হবে এবং তোমাকে রিসার্চ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে প্রেজেন্টেশন সম্পর্কে। তাহলে কি বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে? নাম্বার 1, why you are demonstrating the presentation, defining your purpose. What is the purpose of the presentation? তুমি আজকে ক্লাসরুমে যে প্রেজেন্টেশন দিচ্ছ এটা তোমার পারপাসটা কি? পারপাস হচ্ছে তোমার ক্লাসরুমে তোমার ক্লাসমেট এবং তোমার টিচারদের সামনে একটা একাডেমিক প্রেজেন্টেশন দেওয়া, একটা একাডেমিক টপিক নিয়ে প্রেজেন্টেশন দেওয়া। এখন তুমি যদি একটা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে যাও তাহলে সেখানকার পারপাস হচ্ছে
অ্যাওয়ার্ড প্রদান করা এবং সাথে কিছু কথা বলা। অ্যাঙ্কর হিসেবে তোমাকে জমিয়ে তুলতে হবে এই আড্ডাটা। এটা হচ্ছে তোমার পারপাস। So you have to define your purpose. Secondly, you have to know your audience. Who are your audience? And the audience will vary according to the variation of the purposes. পারপাসের পরিবর্তনের সাথে সাথে অডিয়েন্সও পরিবর্তিত হবে ডেফিনেটলি। তুমি যখন একটা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে থাকবা তখন তোমার অডিয়েন্সকে তুমি লেডিস অ্যান্ড জেন্টলম্যান হিসেবে অ্যাড্রেস করতে পারবা, ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান। কিন্তু লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই সেম কনোটেশন, এই সেম সেন্টেন্সটা বা সেম ওয়ার্ড ফ্রেজটা কিন্তু তুমি ক্লাসরুমে ইউজ করতে পারবা না। ক্লাসরুমে তোমাকে বলতে হবে ডিয়ার অডিয়েন্স। যাই হোক, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো তোমাকে অডিয়েন্সকে জানতে হবে যে অডিয়েন্স কারা এবং তাদের লেভেল কি, সেটা তোমাকে জানতে হবে। নাম্বার 3, ক্লারিফাইং অবজেক্টিভস। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ। ওয়াই আর ইউ ডেমনস্ট্রেটিং দিস প্রেজেন্টেশন? কেন তুমি সেই প্রেজেন্টেশনটি দিচ্ছ? অবজেক্টিভের সাথে পারপাসের পার্থক্যটা হচ্ছে, পারপাস হচ্ছে উদ্দেশ্য, আর অবজেক্টিভ মানে হচ্ছে তোমার যে টার্গেট নিয়ে তুমি এই প্রেজেন্টেশনটা দিচ্ছ। অর্থাৎ ক্লাসরুমে যদি হয়ে থাকে তাহলে এখান থেকে তোমার মার্কস পাওয়াটা তোমার অবজেক্টিভ। আই হ্যাভ টু সিকিউর 10 মার্কস। ওকে, when you are in office presentation you have to secure that I have to secure my promotion or my performance. অফিসে আমি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি তখন আমাকে একটা পারফরমেন্স দেখাতে হবে এবং সেখানে তার যার উপরে ডিপেন্ড করবে আমার ইনক্রিমেন্ট, প্রমোশন এবং আমার কাজের দক্ষতা। আমি যখন একটা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে দিচ্ছি তখন সেখানকার আমার পারপাসটা হচ্ছে যে আমাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে, অডিয়েন্সের কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। কারণ এখানে কেউ বক্তৃতা শোনার জন্য আসেনি, সেখানে সবাই এসেছে একটু মজা নেওয়ার জন্য, দেখার জন্য কেউ পুরস্কার পাচ্ছে এই বিষয়গুলোকে। তাহলে অবজেক্টিভটাকে আমাকে ক্লারিফাই করতে হবে, থার্ড পয়েন্ট। দেন পয়েন্ট নাম্বার 4, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ম্যাটেরিয়াল অ্যাকর্ডিং টু দ্য অবজেক্টিভ। এখন অবজেক্টিভ অনুসারে যদি তোমার উদ্দেশ্য হয় 10 মার্কের 10 মার্ক সিকিউর করা একটা প্রেজেন্টেশন থেকে, তাহলে তোমাকে এখন ম্যাটেরিয়াল ফাইন্ড করতে হবে। হোয়াট আর দ্য ম্যাটেরিয়ালস আই নিড? আই হ্যাভ টু সর্ট দ্য নেসেসারি ম্যাটেরিয়ালস ফর মাই presentation. And you might have 100 materials, but this 100 materials will not be valid for your presentation. তুমি হয়তো 100টা ম্যাটেরিয়াল কালেক্ট করেছো, কিন্তু 100টা ম্যাটেরিয়াল সবগুলো তোমার প্রেজেন্টেশনের জন্য প্রাসঙ্গিক নয়, রেলিভেন্ট নাই, প্রয়োজন নেই। তাহলে এখন কি করতে হবে? এই 100টা ম্যাটেরিয়াল থেকে তোমাকে 10টা ম্যাটেরিয়াল, প্রয়োজনীয়, সবচেয়ে বেশি প্রয়োজনীয় ম্যাটেরিয়াল তোমাকে খুঁজে বের করতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাকচার দ্য ম্যাটেরিয়াল, ইউ হ্যাভ টু অর্গানাইজ দ্য ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু দ্য নিড। তোমার প্রয়োজন অনুসারে, প্রাসঙ্গিকতা অনুসারে, কতটুকু প্রয়োজন আমার এই প্রেজেন্টেশনের জন্য সেটা অনুসারে তোমাকে এই ম্যাটেরিয়ালগুলোকে স্ট্রাকচার করতে হবে। দেন ইউ হ্যাভ টু রাইট আ প্রেজেন্টেশন। ইটস বেটার টু প্রিপেয়ার এ স্ক্রিপ্ট। একটা স্ক্রিপ্ট তৈরি করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই স্ক্রিপ্ট তৈরি করার অর্থ এই নয় যে ওই স্ক্রিপ্টটা তোমাকে মুখস্থ করতে হবে। এটার অর্থ এই নয় যে তোমাকে ওই স্ক্রিপ্টটা দেখে দেখে বলতে হবে। কেমন যে ধরো আমরা যখন ইন্টারভিউ দিতে যাই তখন ইন্টারভিউতে প্রথমে একটা কমন কোশ্চেন থাকে, কি বলতো সেই কোশ্চেনটা? Describe yourself, sir. ডেসক্রাইব ইউরসেলফ অর ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমার নিজের কথা বলি, আমি কিছুদিন আগে একটা ভাইভা বোর্ড ফেস করেছিলাম। তো সেখানে প্রিপারেশন নেওয়ার জন্য এই আমি নিজে প্রথমে ভাবলাম যে এই সব তো পারি, তো হবে ইংলিশে কথা বলতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি যখন একটা ডেমো ভাইভা আমার ছোট বোনের সামনে দিতে গেলাম তখন দেখলাম যে আমার একদমই অর্গানাইজ হচ্ছে না। পরে আমি কি করলাম, ওই ডেসক্রাইবিং ইউরসেলফ মাই সেলফটাকে আমি পুরো লিখেছি। ওটা 15 থেকে 16 বার রিহার্সাল দেওয়ার পরে তারপরে যে ওটা সাইজে আসছে। তার মানে কিন্তু এটা না যে ওটা আমি মুখস্থ করেছি, তার মানে এটা না যে ওটা দেখে আমি বলবো। ওকে, তো তুমি যদি একটা প্রেজেন্টেশনকে রাইট আপ করো বা স্ক্রিপ্টেড করো তখন কি হবে যে ওই জিনিসটা অর্গানাইজ থাকে, তোমার মনে রাখার সুবিধা হয় পয়েন্টগুলো। ওকে, so এটা হচ্ছে writing presentation, third point. Number 1, in planning and researching we have to know the purpose, we have to know the audience, we have to clarify the objective, we need to find out the proper material, and we have to structure the relevant material, and finally we have to make a script of presentation. একটা প্রেজেন্টেশন একটা স্ক্রিপ্ট আমাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এটা ছিল প্রেজেন্টেশনের মূল কাজ। এখন প্রেজেন্টেশনের পাশাপাশি আমাকে এই প্রস্তুতির পাশাপাশি আরো কিছু বাইরের জিনিস জানতে হবে। কি কি? নাম্বার 1, where and when the presentation is taking place. কোথায় এবং কখন এই প্রেজেন্টেশনটি হচ্ছে। কেন এটা জানা দরকার? we need to know the location of the venue. কোথায় এই ভেন্যুটি অবস্থিত সেটা জানতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, ধরা যাক তুমি একটা স্লাইড তৈরি করে নিলে, যেটা 1 নম্বর পয়েন্টে রয়েছে ডিলিং উইথ লজিস্টিক্স। লজিস্টিক্স এর ভূমিকা কতটুকু? অনেক বেশি। কেমন? দেখো যে তুমি একটা স্লাইড তৈরি করলে কিন্তু এমন একটা জায়গায় প্রেজেন্টেশন হবে যেখানে কম্পিউটারই নাই, এবং তুমি যখন একটা স্লাইড তৈরি করবা বা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবা তখন তোমার সমস্ত মনোযোগ কিন্তু ওই পাওয়ার পয়েন্টের মধ্যে নিবিষ্ট।
You invested all of your concentrations inside the PowerPoint presentation. But if you do not get the chance to demonstrate the PowerPoint presentation due to the computer lacking, you will face problems, you will face uneasy situation. তুমি কিন্তু অবশ্যই একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়বা যে তোমার কম্পিউটার নাই অথচ তোমার প্রস্তুতি পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। আবার ধরা যাক তুমি প্রস্তুতি নিয়ে গেলে চিরকুটে লিখে মুখে মুখে বলবা, কিন্তু যে দেখলে সবাই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছে, এটা কিন্তু তোমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবে। সো তোমাকে লজিস্টিক্স সম্পর্কে জানতে হবে, কোথায় হবে, কিভাবে হবে, সেখানকার আমার কি কি প্রিপারেশন নিতে হবে সেটা ক্লারিফাইড হতে হবে। এই প্রবলেমগুলো বেশি কখন হয় জানো? যখন জব ইন্টারভিউ গুলো, জব প্রেজেন্টেশন গুলো হয়, বিভিন্ন জবে প্রেজেন্টেশন দিতে হয় যে তুমি একটা প্রজেক্টে কতটুকু ভালো কাজ করতে পারো, বা তুমি অলরেডি কাজ করেছো, এরকম একটা প্রজেক্ট প্রেজেন্টেশন রেডি করো। এই সমস্ত জায়গায় প্রবলেমটা হয়, কারণ এক একটা অফিসের ওরিয়েন্টেশন এক এক রকম থাকে। কখনো দেখা যায় সেখানে অডিও ভিজুয়াল সিস্টেম আছে, কখনো দেখা যায় অডিও ভিজুয়াল সিস্টেম নেই। তখন এই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যারা ক্যান্ডিডেট থাকে তারা। তো সেক্ষেত্রে কোনো একটা ভাইবা দিতে যাওয়ার আগে যদি প্রেজেন্টেশন কোনো অপশন থাকে, তাহলে আমাকে জেনে যেতে হবে যে এখানে একটা লজিস্টিক সাপোর্ট রয়েছে কিনা, আমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হবে। পয়েন্ট নাম্বার 3, ইউজিং অডিও ভিজুয়াল এইডস। তোমাকে অডিও ভিজুয়াল এইড, অর্থাৎ তুমি মাঝখানে একটা ভিডিও রেখেছো, শর্ট ভিডিও রেখেছো, এখন তুমি শর্ট ভিডিও যে প্লে করবা ওখানে তো সাউন্ড সিস্টেম নেই, তখন কি হবে? তোমাকে এই জিনিসগুলো কনফার্ম হয়ে যেতে হবে। যদি আমার সাউন্ড সিস্টেম না থাকে তাহলে আমি অডিও ক্লিপটা রাখবো না, কারণ একটা মিউটেড অডিও প্লে করে তো কোনো লাভ নেই, কেউ আসলে এটাতে কনসেন্ট্রেশন দিবে না। অ্যান্ড পয়েন্ট নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট, অন রিহার্সিং। হোয়াট ইজ রিহার্সাল অর রিহার্সিং? এটা কি জিনিস? প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবে? এক একজন এক এক রকম বলে না, বন্ধু বান্ধবের সামনে, কেউ বলে আয়নার সামনে দাঁড়িয়ে, ওকে, যার যেরকম সুবিধা আর কি। এমনকি কোনো কিছু যদি না পাও তাহলে অন্তত মোবাইলে সেলফিটা অন করে নিজের অডিয়েন্স মনে করে নিজে প্র্যাকটিস করা। বাট দ্য মোর ইউ রিহার্স, দ্য মোর ইউর প্রেজেন্টেশন ইফেক্টিভ উইল বি। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, রিহার্সাল করবা, তত বেশি তোমার প্রেজেন্টেশন সুন্দর হবে, স্মুথ হবে। এটা খুব স্বতঃসিদ্ধ এবং প্রুফড একটা ব্যাপার যে যত বেশি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওই যে একটা ক্লিশে আছে, তথাকথিত একটা কথা প্রচলিত আছে, ঠিক ওরকম যে যত বেশি রিহার্সাল হবে তত বেশি তোমার এই প্রেজেন্টেশনটা সুন্দর হবে, এক্সেলেন্ট হবে। ওকে, দিস ইজ পয়েন্ট নাম্বার 2। নাও প্রিপেয়ারিং প্রেজেন্টেশন, প্রিপেয়ারিং ইয়োরসেলফ। এখন আসি একটু নিজের ক্ষেত্রে, একটু সেলফ মোটিভেশন টাইপের এই ব্যাপারটা। সেলফ মোটিভেশন টাইপের কি, যে এটা তো খুব কমন ব্যাপার যে প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের হাত পা কাঁপে। ওকে, এখন তো আমরা অনলাইনে প্রেজেন্টেশন দাও, বাট যখন আমরা ক্লাসরুমে প্রেজেন্টেশন নেই, ইভেন আমরা যখন শুধু নেই বলা যাবে না, আমরা যখন প্রেজেন্টেশন দিই বিভিন্ন জায়গায় বিভিন্ন পারপোজে, এখন এতদিন হয়ে গেছে টিচিং এ, তারপরে দেখা যায় এখনো মনের মধ্যে একটু দুরু দুরু কেঁপে ওঠে। কিছুক্ষণ কথা বলার পরে হয়তো নর্মাল হয়ে যায়, বাট শুরু করতে গিয়ে খুব প্রবলেম হয়। তখন ওই একটা নার্ভাসনেস, একটা হাইপার টেনশন কাজ করে যে কি হবে, কি কি বলতে কি বলে ফেলি। এই জিনিসটা আসলে কিছু অতি মানব আছে যাদের এটা হয় না। হ্যাঁ, যারা খুব ভালো এক্সপার্ট পাবলিক স্পিকার, যে কোনো জায়গায় দাঁড়িয়ে দিলে তারা কথা বলতে পারে, আইমান সাদিক, এরকম কিছু মানুষ আছেন যারা আসলে অতি মানব। আমি ওদেরকে মানুষ বলে না, অতি মানব। তাদের আসলে এসব ভয় ডর নেই, আহ তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণ মানুষ মাত্রই প্রেজেন্টেশন দিতে গেলে, কথা বলতে গেলে একটু বুক কাঁপে, একটু মন কাঁপে। এটা খুবই স্বাভাবিক। তাহলে এখান থেকে উত্তরণের উপায়টা কি? এখন যদি বলো স্যার নার্ভাসনেস কিভাবে কাটাতে হয়, এর রাতারাতি সলভ করার কোনো কারণ নেই। নার্ভাসনেসের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ইনফরমেশন। তোমার কাছে যদি তথ্য না থাকে তুমি অবশ্যই নার্ভাস ফিল করবা। তোমার কাছে যদি প্রচুর তথ্য থাকে তাহলে তুমি কম নার্ভাস ফিল করবা। এটা হচ্ছে মেইন থিম। দেখো এখানে কি বলছে, আমাদের ডকুমেন্ট কি বলছে। নাম্বার 1, you have to believe in yourself that you are going to demonstrate a presentation. তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছ। ওই যে আমি শুরুতে বললাম যে এলাম, দাঁড়ালাম স্টেজে এবং কিছু কথা বলে চলে গেলাম, এটা প্রেজেন্টেশন না। এটা বক্তৃতা হতে পারে, স্পিচ হতে পারে, বাট নট প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মধ্যে তোমাকে প্রিপারেশন, সেলফ প্রিপারেশন নিতে হবে যে আমাকে কি কি তথ্য উপস্থাপন করতে হবে এবং সেই তথ্যগুলো আমি সঠিকভাবে প্রস্তুতি নিতে পেরেছি কিনা। দিস ইজ কল্ড বিলিভিং ইন ইয়োরসেলফ। Second, on analyzing appearance, you have to analyze your appearance. Suppose you are asked to demonstrate a presentation in formal dress, but you went on the stage, or you are on the stage with a 3/4. Is it fine? আমরা ক্লাসরুমে সাধারণত দেখেছি যে ফর্মাল ড্রেস আসতে বলা হয়। ফর্মাল ড্রেস বলতে কি বোঝায় আসলে? মানে মেল ফিমেল ভ্যারি করে,
মেইলের ক্ষেত্রে দেখা যায় যে প্যান্ট, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি প্যারা আর কি, যে প্যান্ট শার্ট ইন করে শু পরে আসতে হবে, এবং তারপর হচ্ছে টাই থাকলে আরো ভালো, আরো বেশি ফর্মাল। ফিমেলের ক্ষেত্রে শাড়িটাকে ফর্মাল বলা হয়, বাট সালোয়ার কামিজটাকেও ফর্মাল হিসেবে ধরে নেওয়া হয়। এখন ধরা যাক ছেলে কেউ ইন করে আসলে সবই ঠিক আছে, কিন্তু আসলে স্যান্ডেল পরে আছে না, আগের কিছু জামাই ছিল না, পুরোনো দিনের জামাই, তারা হচ্ছে এরকম ইন করে শার্ট পরে প্যান্ট পরে কিন্তু পায়ে পরে স্যান্ডেল। তো এটা কিন্তু ফর্মাল ড্রেস না। অবশ্যই তোমাকে প্রেজেন্টেশন দেওয়ার আগে ভাবতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আমাকে কি ড্রেস কোড চাওয়া হয়েছে। অ্যানালাইজিং ইউর অ্যাপিয়ারেন্স, হোয়াট শুড বি ইউর অ্যাপিয়ারেন্স ইয়ার। পয়েন্ট নাম্বার 3, এনহ্যান্সিং ইউর বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, কেউ এক্সপ্লেন করতে পারবে? এটা খুবই সহজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? শরীরের অঙ্গভঙ্গি আর কি। সেটা কিরকম প্রেজেন্টেশনে, সেটা কেমন হতে পারে? বলতে পারছো না? আচ্ছা, যখন আমরা প্রেজেন্টেশন দেই স্টেজে বা যখন ক্লাসরুমে সবার সামনে যখন প্রেজেন্টেশন দিই, তখন আমাদের মধ্যে কিছু কিছু প্রেজেন্টার আছেন যারা একদম মানে তার শুধু মুখটা চলে আর চোখটা চলে আর কি, আর বাকি সব স্থির। দেখে মনে হবে একটা জীবন্ত মূর্তি, মানে কোনো মুভমেন্ট নাই। এখন এরকম 1-2 সেমিস্টার দেওয়ার পরে 3 নম্বর সেমিস্টারে যে সে হয়তো অন্য কারো কাছে শুনেছে যে না, প্রেজেন্টেশনের মধ্যে তো এরকম একটু মুভ করতে হয়, একটু বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে হয়। ওকে, তখন কি হয় যে সে একটু হাত পা মুভ করার চেষ্টা করে। এখন ওই একসাথে দুইটা ককটেল হয় আর কি, না একদিকে নার্ভাসনেস আর একদিকে এই যে একটা প্রেশার যে আমাকে তো বডি ল্যাঙ্গুয়েজ দেখাইতে হবে, নাইলে তো হবে না। তখন সে কি হয়, ওই নার্ভাসনেস আর এই বডি ল্যাঙ্গুয়েজ দুইটা ককটেল হয়ে সে এমন ভাবে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে যে হাত যেটা উপরে যাওয়ার কথা সেটা চলে যায় নিচে, যেটা ডাইনে যাওয়ার কথা সেটা চলে যায় বামে। ওকে, এইভাবে একটা ককটেল তৈরি হয়। বডি ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়? বডি ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় আমার অ্যাটিটিউড। কিছু মানুষ আছে, যে কিছু প্লেয়ার আছে দেখবা বাংলাদেশে খেলার সময় খুব ইদানিং খুব দেখা যাচ্ছে এই জিনিসটা, যে তাদের মাঠে গেলে বডি ল্যাঙ্গুয়েজ, যে মনে হয় যেন চোখ মুখ ভয়ে একদম বের হয়ে যাবে। বোলার যখন বল করে ভয়ে চোখ মুখ বের হয়ে যাচ্ছে। মানে এই যে একটা অ্যাটিটিউড, আমরা জিতি বা না জিতে আমার যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকবে, খেলার প্রতি একটা প্রফেশনাল অ্যাটিটিউড থাকবে, এটাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। প্রেজেন্টেশনের মধ্যে এরকম কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে। তোমাকে স্মার্টলি হ্যান্ড মুভ করতে হবে, তোমার জেস্টার, তোমার দাঁড়ানোর যে স্টাইল সেটা, তোমার হাত মুভ করা মাঝে মাঝে। তার মানে সবসময় যে হাত মুভ করতে হবে তা না, যেখানে যেটুকু দরকার, যে জিনিসটা বোঝাতে যতটুকু দরকার ততটুকুই হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন ইমপ্রুভিং ইউর ভয়েস। তোমার ভয়েসটাকে ইমপ্রুভ করতে হবে। একটা একটা ক্লাসরুমে যখন এটা রিয়েল ক্লাসরুমে খুব বেশি প্রবলেম হয় যে হয়তো বা সামনের সারির মানুষ শুনতে পাচ্ছে কিন্তু পেছনের সারির মানুষ শুনতে পাচ্ছে না। আবার অনেকে পিছনের সারির মানুষগুলোকে শোনাতে গিয়ে এমন জোরে কথা বলছে সামনের মানুষের কানে তালা ফেটে যায় এমন অবস্থা। তাহলে ইমপ্রুভিং ইউর ভয়েস মিনস ইউ হ্যাভ টু এনশিওর দ্য কোয়ালিটি অফ ইউর ভয়েস, দ্যাট ইউর ভয়েস ইজ রিচেবল টু এভরিওয়ান। ইট ক্যান বি হার্ড বাই এভরিওয়ান ইন দ্য ক্লাসরুম আর ইন দ্য হল রুম। সবাই তোমার কথা শুনতে পাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আরেকটা প্রবলেম হয় মাইক্রোফোন, মানো কিনা, যে মাইক্রোফোনের সামনে কথা বলে নিজের কন্ট্রোল রাখাটা কিন্তু খুব টাফ। কারণ আমরা মাইক্রোফোনে যখন কথা বলি আমার ভয়েসটা অডিয়েন্সের কাছে কিভাবে যাচ্ছে এটা কিন্তু আমরা ফিল করি না, যদি খুব ভালো প্রফেশনাল কেউ না হয়। নতুন কেউ যদি হঠাৎ করে মাইক্রোফোনের সাথে কথা বলে তাহলে কিন্তু এটা বুঝতে পারে না যে তার ভয়েসটা আসলে অডিয়েন্সের কাছে কিরকম যাচ্ছে। ফলে কি হয়, যে সে হয় খুব জোরে কথা বলে, নাহলে খুব আস্তে কথা বলে, হয় খুব দ্রুত কথা বলে, নাহলে খুব স্লো কথা বলে। এখন এই জায়গাটাতে আমাকে একটু ইমপ্রুভ করতে হবে অ্যাজ দ্য স্পিকার। যখন আমি প্রেজেন্টার হিসেবে প্রেজেন্ট করছি কোনো কিছু, যদি মাইক্রোফোন থাকে তাহলে মাইক্রোফোনের এই সাউন্ড কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার ভয়েসটা আসলে অডিয়েন্স কেমন শুনছে, সেই বিষয়টাতে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। দিস ইজ কল্ড ইমপ্রুভিং ইউর ভয়েস। দেন এলিমিনেটিং টেনশন অর ডিলিং উইথ অ্যাংজাইটি। টেনশন কিভাবে কমবে? কি মনে হয় তোমাদের, টেনশন কিভাবে কমানো যাবে? প্রেজেন্টেশনে টেনশন কিভাবে কমবে? ওই যে স্যার রিহার্সিং করে বারবার প্র্যাকটিস করে। অবশ্যই এটা একটা বড় জিনিস। টেনশন কমানোর 3টা উপায় আছে। একটা হচ্ছে নাম্বার 1 রিহার্সিং, থ্যাংক ইউ সো মাচ। নাম্বার 2 এনাফ ইনফরমেশন, এডিকুয়েট ইনফরমেশন। তোমার কাছে যদি প্রচুর তথ্য না থাকে তাহলে তুমি নার্ভাস হয়ে যাবে। তোমার কথা বলার জন্য যদি প্রচুর তথ্য তোমার কাছে থাকে তাহলে তোমার সমস্যা হবে না। তোমাকে কোশ্চেন করবে অডিয়েন্স, তুমি অডিয়েন্সকে বিভিন্ন জিনিস ব্রিফ করবা। একটা টপিক নিয়ে যখন তুমি কথা বলছো, তুমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছো,
তখন তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি পর্যাপ্ত নলেজ তোমার কাছে না থাকে, ডাটা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি নার্ভাস ফিল করবা। এবং যে সময়টা তোমার তথ্য দেওয়ার কথা ওই সময়টা নার্ভাসনেস তোমাকে জেঁকে ধরবে। আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে একদম কমপ্লিটলি সেলফ মোটিভেশন, এটা নিজের ক্ষেত্রে নিজেরে মোটিভেট করা। তো এই বিষয়টা কেমন, যে ধরো যাক তুমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ইন্টারভিউ কিন্তু কাইন্ড অফ প্রেজেন্টেশন। তো ইন্টারভিউতে বা ধরো যাক একটা চাকরির জন্য তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে, তুমি একটা আইটি ফার্মে জব করবে, তারা তোমার একটা প্রেজেন্টেশন চেয়েছে যে আপনি কিভাবে একটা অ্যাপস ডেভেলপ করবেন, এটা আপনি আমাদেরকে দেখান প্রেজেন্টেশন দিয়ে। তো তুমি যখন প্রেজেন্টেশন দিচ্ছ, তখন প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি তোমার এই মধ্যে এই ধারণাটা কাজ না করে, যে আজকে যদি আমি আমার সাথে আমার হয়তো আরো 5জন ক্যান্ডিডেট প্রেজেন্টেশন দিচ্ছে, আমি যদি আজকে ধরো আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আমি আমার নিজেকে বুঝাইলাম যে তুমি মাসুম যদি আজকে পারফর্ম ভালো না করতে পারো, তাহলে কিন্তু চাকরি পাবো না, চাকরি না পেলে কিন্তু আবার দীর্ঘদিন বেকার। দেখো ডিসিশন না নার্ভাস হবে নাকি হবে না। এটা হচ্ছে এক ধরনের সিলি একটা সেলফ মোটিভেশন, যে নিজেকে প্রেশার ক্রিয়েট করা, যে আজকে তোমাকে ভালো পারফর্ম করতে হবে, নাহলে 10 মার্কের মধ্যে তুমি পাবা 2, যদি তুমি ভালো পারফর্ম করতে পারো 10-এর মধ্যে পাবা হচ্ছে 8। দেখো এখন তুমি কি পারফর্ম করবা। ওকে, এটা কিছুটা ইমপ্রুভ করে, বাট টেনশন রাতারাতি কমানো যায় না। এটা যত বেশি রিহার্সাল করবা, যত বেশি ইনফরমেশন তোমার কাছে থাকবে, তত বেশি তোমাকে কনফিডেন্ট করে তুলবে। So this is point number 3, the end of point number 3. Now, point number 4, this is how to deliver the presentation. And during the delivery of the presentation, you have to control your nerves. যেটা বললাম যে আসলে নার্ভাসনেসটা কন্ট্রোল করা এটা রাতারাতি করার বিষয় না, এটা চাইলেই করা যায় না। তুমি যতই আমরা অনেক সময় প্রেজেন্টেশন আগে অনেক ভালো প্রিপারেশন নিয়েছি, আজকে এটা বলবো সেটা বলবো, পুরো ফাটাই দেবো প্রেজেন্টেশনের মধ্যে একদম। ওকে, এটা বলে কিন্তু স্টেজে ওঠার পরে কি হয়, একদম আমার বেস যেটুকু ছিল, আমার বেসিক যেটুকু ছিল ওইটুকুই বের হয়। কিসের এত প্রিপারেশন, কিসের কি, কিছুই মনে নেই, সব কেমন জানি মানে কর্পূরের মতো হাওয়া হয়ে বাষ্প হয়ে যায়। ওকে, তো এই কন্ট্রোলিং নার্ভস যেটা আমরা বলছি, এই নার্ভস কন্ট্রোলিংটা আসলে চাইলেই করা যায় না, এটা সবসময় চাইলেই যে হবে তা না। এক্ষেত্রে ওই যে 3টা পয়েন্ট বললাম তোমাকে, ইউ হ্যাভ টু এনশিওর এডিকুয়েট ইনফরমেশন, ইউ হ্যাভ টু মেক দ্য রিহার্সালস মোর অ্যান্ড মোর, অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ your self motivation. This is called controlling nerves. Number 2, speaking confidently. You have to speak confidently. Sometimes you have enough information, sometimes you are not nervous, but you are speaking less confidently. It will hamper the marking system, the assessment of your presentation. So you have to speak confidently, you have to speak with determination. তুমি যা বলছো সেটা somehow হয়তো বা ভুল হতে পারে, কিন্তু সেটা তুমি যা বলছো সেটা সেটা তোমার ফাইনাল স্টেটমেন্ট, তুমি এই তোমার ইনফরমেশন থেকে পিছনে সরে আসবে না। তবে হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে প্রেজেন্টেশনের মধ্যে কোনো ফলস ইনফরমেশন দেওয়া উচিত নয়, কোনো মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়, কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়া উচিত নয়, ফলস ambiguous information. We should avoid false and ambiguous information. The information which are vague, which are not clear, we should avoid this information. এই তথ্যগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। কনফিডেন্টলি কথা বলতে হবে, বাট কনফিডেন্টলি মিথ্যা বলা যাবে না। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেন ক্লোজিং ইফেক্টিভলি, ভেরি ইম্পর্টেন্ট অন ফর প্রেজেন্টেশন। ইট ডাজন্ট ম্যাটার হাউ গুড প্রেজেন্টার ইউ আর, বাট ইট ম্যাটার্স হাউ ইফেক্টিভলি ইউ আর ক্লোজিং দ্য প্রেজেন্টেশন। তুমি কতটা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন ক্লোজ করতে পারছো, এটা কিন্তু তোমার প্রেজেন্টেশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিতর্কের ক্ষেত্রে দেখেছি যে একটা বিতর্কিক যত সুন্দরই বক্তৃতা দিক না কেন, সে যদি ওই শেষের ওয়ার্নিং ফলো না করতে পারে, নির্ধারিত সময়ের মধ্যে বক্তৃতা যদি শেষ না করতে পারে, তাহলে কিন্তু এটা তার মার্কিং এ এফেক্ট করে। সো ইউ হ্যাভ টু ক্লোজ ইফেক্টিভলি। And final on, it is not for classroom presentation, but for general presentation, you have to handle an audience. You have to handle the audience. I mean, you have to judge the mood. তুমি শোক সবাই এসে যদি জোকস বলা শুরু করো, তাহলে বিষয়টা খুবই বাজে দেখাবে। তুমি একটা আনন্দ সবার মধ্যে এসে যদি দুঃখের গল্প শুরু করো, তাহলে সেটাও খুব বাজে দেখাবে। So you have to judge the mood of the audience. You have to deal with the questions. Sometimes in few presentations, you may face different types of questions from the audience, different types of feedbacks from the audience. You have to take care of your confidence, of your preparation for dealing with these questions. এই যে কোশ্চেন গুলো তোমার কাছে আসছে, তাকে ডিল করার মতো পর্যাপ্ত মানসিক প্রস্তুতি কিন্তু তোমার থাকতে হবে, যদি সেরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়। অ্যান্ড ফাইনালি, কোপিং উইথ হস্টিলিটি। সাধারণত পাবলিক ফাংশনে এটা হয়ে থাকে যে কোপিং উইথ হস্টিলিটি, কোনো ধরনের গ্যাঞ্জাম যদি হয়, তাহলে সেটাকে কিভাবে কোপ আপ করা যাবে, সেই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো এনি কোশ্চেন টিল নাও? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন রয়েছে?
At this point, we discussed about presentation technique, how to take the preparation for the presentation. This is before the presentation. And here we have 3 points. Number 1, we have to plan and research the presentation, why, who, and what. I mean, why we are making this presentation, what is our objective, and how we are preparing our materials, how we are structuring our materials. In the second point, we have to prepare for presentation regarding the venue. I mean, where the presentation will take place, and what will be the status of logistic supports. Is audiovisual aid available or not? And we have to rehearse. Point number 3, it is about self-motivation. We have to take our psychological or mental preparation for a presentation. We have to analyze our appearance, our dress code. We have to use our body language. I mean, we should not be rigid. We should be flexible. We should move our hands. We should smile on to the audience. And we have to improve our voice. I mean, when we are delivering the speech, we should improve our voice. We should make our voice reachable to everyone smoothly, not louder, not silently. And we have to eliminate our tensions. We have to try to eliminate our tensions through our good preparation. আমাদের পর্যাপ্ত প্রস্তুতির মাধ্যমে আমাদের যে টেনশন রয়েছে, যে অ্যাংজাইটি, উদ্বিগ্নতা রয়েছে, সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। And during the delivery of the speech, we have to speak confidently, but not false information. And we have to close effectively. And finally, we have to judge the mood of the audience. We have to take the preparation of dealing with the questions. And finally, we have to cope with the hostility, if any. যদি কোনো ধরনের বিরূপ পরিস্থিতি থাকে, তাহলে সেটাকে ট্যাকল দেওয়ার মতো একটা ক্যাপাসিটি আমাদেরকে অর্জন করতে হবে। And finally, an assessment. This is for self-assessment. Okay, so any question till now? Any question for presentation technique? Technique নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? I think not. আমরা কিন্তু এখনো প্রেজেন্টেশনে যাইনি। এখন আমরা যাচ্ছি যে প্রেজেন্টেশন, এখন আমরা যে প্রেজেন্টেশন 5 মিনিট বা 4 মিনিটে প্রেজেন্টেশন দিব, সেই প্রেজেন্টেশনটাকে সাজাবো কিভাবে, হাউ টু অর্গানাইজ দ্য প্রেজেন্টেশন, কিভাবে আমরা তাকে অর্গানাইজ করছি, সেটা নিয়ে এখন কথা হবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমাদের প্রেজেন্টেশনের। স্ট্র্যাটেজিস ফর প্রেজেন্টেশন, উই কল ইট স্ট্র্যাটেজিস ফর প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশনের মধ্যে কি কি পার্ট আমাদেরকে ইনক্লুড করতে হবে। প্রেজেন্টেশন মানে এসে শুধু কথা বলা নাই, প্রেজেন্টেশনের মধ্যে কিছু ডিভাইস আমাদেরকে ইনক্লুড করতে হবে। অ্যান্ড উই অ্যাট দ্য প্রাইমারি স্টেপ উই হ্যাভ 6 স্টেপস ফর প্রিপেয়ারিং আ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের এই যে 4 মিনিট বা 3 মিনিটের প্রেজেন্টেশন তৈরি হবে, তার জন্য আমাকে মোট 6টা ধাপ অতিক্রম করতে হবে। নাম্বার 1, উই হ্যাভ টু গ্রিট দ্য অডিয়েন্স। নাম্বার 2, we have to welcome and introduce ourselves. Number 3, we have to give the introduction to the topic. Then number 4, the body, I mean the main discussion. Number 5, conclusion, how to conclude the speech. And finally, question and defense. Okay, number 1, greeting. What is greeting? Greeting কাকে বলে? গ্রিটিং বলতে আমরা কি বুঝি? তোমরা কি সবাই ঘুমিয়ে গেলে নাকি? নো স্যার। আচ্ছা, গ্রিটিং বলতে আমরা কি বুঝি? স্যার অভিবাদন করা, মানে অভিবাদন করা, সম্ভাষণ জানানো। কাকে সম্ভাষণ জানাবা? অডিয়েন্সদের। অডিয়েন্সকে কিভাবে সম্ভাষণ জানাবা? গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন। তবে এই অভিবাদন জানানোর আগে একটা জরুরি জিনিস আছে, সেটা হচ্ছে তোমাকে তো দর্শক ডাকতে হবে, তাই না? দর্শক ডাকার বিভিন্ন প্রসেস আছে। রাস্তাঘাটে আমরা মানুষকে কিভাবে ডাকি? ভাই শোনেন, আবার কে বলে ওই ভাই ওই শোনেন। হ্যাঁ, এই যে ওই ভাই ওই, এই ডাকা আর ডাক দেওয়া আর ভাই শোনেন, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে? জি স্যার আছে। এরকম যে ওই ভাই ওই বলে যদি ডাক দাও, উত্তর আসবে কি বলেন, কি ব্যাপার? আর যদি কেউ ডাকে ভাই একটু শুনবেন, ভাই একটু শুনেন, তখন সে জি বলেন। মানে দুইটার মানে ডাকও যেরকম রাফ এন্ড টাফ, দুইটার মধ্যে রিপ্লাইও কিন্তু এরকম রাফ এন্ড টাফ। তাহলে গ্রিটিং এর ক্ষেত্রে আমরা যে অ্যাড্রেস করবো অডিয়েন্সকে, কিভাবে অ্যাড্রেস করবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাউ টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স, লাইক ইন দ্য কনসার্ট উই কল দ্য অডিয়েন্স এজ হেই গাইজ। কিন্তু
তুমি যখন তোমার ক্লাসরুমে যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছ, তখন তুমি তোমার টিচার যেখানে উপস্থিত রয়েছেন, তোমার ক্লাসমেটটা যখন তোমার অডিয়েন্স একটা একাডেমিক প্রেজেন্টেশনে, তখন তুমি এসে কি বলতে পারবা, হেই গাইস? No, sir. তখন আমরা কি বলবো? ডিয়ার অডিয়েন্স, ডিয়ার প্রেজেন্স। আবার এই ডিয়ার প্রেজেন্স বা ডিয়ার অডিয়েন্স, এটা যদি আমি এখন কনসার্টে বলতে চাই, ডিয়ার অডিয়েন্স গুড ইভিনিং, সবাই ঝিমাই যাবে, কারণ এখানে সবাই তো রকিং এর জন্য এসেছে কনসার্টে। ওকে, তাহলে গ্রিটিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাউ টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স। কিভাবে আমি অডিয়েন্স অ্যাড্রেস করবো সেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো উই হ্যাভ টু অ্যাড্রেস প্রপারলি, and it is better to address the audience in formal presentation as dear audience, dear presence, hello audience, hello presence. This is the better these are the better ones for addressing. Now another point, how to greet someone, কিভাবে কাউকে আমি গ্রিট করব। এখন গ্রিটের ব্যাপারটা আসলে আমাদের দেশে দুই ভাবে প্রচলিত, একটা হচ্ছে জেনারেল রুল, আর একটা হচ্ছে রিলিজিয়াস পারসেপশন। ধর্মীয় পারসেপশন থেকে আমরা চাইলে সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম, আমরা চাইলে আদাব নমস্কার এটাও বলতে পারি। এখন সালাম বা আদাব নমস্কারের ব্যাপারে কিছু ধর্মীয় বাধ্যবাধকতা আছে। যদি কারো মনে হয়ে থাকে যে আসলে সালামটা সবাই পাবে কিনা, বা এখানকার আদাব নমস্কার সবাই পাবে কিনা, অডিয়েন্স যারা রয়েছেন, আমি যদি নিশ্চিত না থাকি, তাহলে সেক্ষেত্রে আমি একটা কমন ফরম্যাটে যেতে পারি। সেটা হচ্ছে সময়ের সাথে যে অভিবাদন গুলা রয়েছে, গ্রিটিং গুলা রয়েছে, সেটা আমি অবশ্যই বলছি যে যারা ধর্মীয়ভাবে সম্ভাষণ জানাতে চায়, এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছা, এটাতে কোনো বাধা নেই বা কোনো ধরনের কোনো বাইন্ডিংস নেই। চাইলে যে কোনোটা সম্ভাষণ ইউজ করতে পারে, সালাম আদাব নমস্কার সবার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারে। এর বাইরেও যদি কেউ কমন ফরম্যাটে থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে গুড মর্নিং, গুড আফটারনুন, এই সময়গুলো দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন সন্ধ্যার সময় কেউ যদি প্রেজেন্টেশন দেয়, সে যদি বলে গুড নাইট, তাহলে কি হবে? ডিয়ার অডিয়েন্স গুড নাইট। তখন ওই খালিদের গানের মতো, পাবার সময় হতে না হতে যাওয়ার সময় হয়ে এলো। ওকে, আগে শুরু করার আগে কিন্তু শেষ করে দিচ্ছে গুড নাইট। গুড নাইট তো বলা যাবে না আসলে। গুড নাইট সন্ধ্যায় যদি হয়, তাহলে কি বলতে হবে? ধরো যাক রাত 8টার সময় একটা প্রেজেন্টেশন, কি বলতে হবে সম্ভাষণের ক্ষেত্রে? Good evening. গুড নাইট বললে কি সমস্যা? গুড গুড নাইট ইভিনিং। যদি আমি গুড নাইট বলে রাত 8টার সময় ইভিনিং কেমনে হয়? গুড নাইট মেইনলি আমরা হচ্ছে মানে কোনো কিছু শেষ হওয়ার পরে বলি শেষ আর কি। হওয়ার পর, এক্স্যাক্টলি, টু সে গুড বাই। ওকে, সো জি, রাত স্যার। 8টা 9টা আর 11টা ব্যাপার না, রাত যখনই হোক না কেন সম্ভাষণ জানাতে গেলে বলতে হবে গুড ইভিনিং। আর সকালে হলে গুড মর্নিং। যদি সকালের পর হয়, অর্থাৎ আফটার 12 PM, ইট শুড বি স্যার গুড আমাদের আফটারনুন। যদি কোনো ডিনার পার্টি হয় তাহলেও কি স্যার গুড ইভিনিং হবে? ডেফিনেটলি গুড ইভিনিং হবে ডিনার পার্টিতে। এখন তুমি রাত হয়ে গেছে দেখে বলবে যে গুড নাইট, সব অতিথি কিন্তু উঠে হাঁটা দেবে সব পিছন দিকে, যেহেতু তাহলে চলে যেতে বলছে গুড বাই। ওকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে কিন্তু। গুড ইভিনিং এর গুড নাইটের এই প্রবলেমটা কিন্তু খুব ইয়ে, অনেকেই দেখা হলে বলে গুড নাইট, কি অবস্থা, গুড নাইট মানে টাটা বাই বাই। ওকে, তো যাই হোক, আমরা যখন কাউকে গ্রিট করব, তখন কমন প্ল্যাটফর্মে এই সময়ের সাথে যে গ্রিটিং গুলো আছে সেটা আমরা ইউজ করতে পারি। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ওকে, যে কোনো একটা ইউজ করতে পারি। দেন আফটার গ্রিটিং উই হ্যাভ টু গো টু দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ ইন্ট্রোডিউসিং এন্ড ওয়েলকামিং। আমরা ইন্ট্রোডিউস করব এবং ওয়েলকাম করব। কাকে ইন্ট্রোডিউস করব? We have two options, introducing and introduction. Introducing means myself introducing as the presenter. When I'm the presenter, I have to introduce myself. And in the welcoming section, I have to welcome the audience. Suppose my name is Alexander Jones. So how can I introduce or how can I welcome? It can be done in two ways. Number one, this is Alexander Jones would like to welcome you all in this presentation. Or here is Alexander Jones. It's my pleasure to welcome you all into this presentation. আরো অনেকভাবে করা যায়, বাট এই দুইটা হচ্ছে আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে স্যাম্পল দিয়েছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, তোমরা চাইলে এটা বাইরে ইউজ করতে পারো। আমার কাছে সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে এই সেকেন্ড ওয়ান, এটা হচ্ছে আমার প্রিয়। Here is Alexander Jones. It's my pleasure to welcome you all into this presentation. এটা খুবই ফর্মাল একটা অ্যাপ্রোচ। দেন ইন্ট্রোডাকশন।
ইন্ট্রোডাকশন, ধরা যাক আমাদের টপিক হচ্ছে ওয়ার্ল্ড ইম্পেরিয়ালিজম, সারা বিশ্বে যে সাম্রাজ্যবাদ চলছে, চীন সমস্ত বিশ্বকে শাসন করতে চাই, আমেরিকা শাসন করতে চাই, এটা হয়তো আবার আমার টপিক। তো দেখা যাক আমি ইন্ট্রোডাকশনের মধ্যে কি বলতে পারি। আচ্ছা, আমি ধরে নিলাম আমাদের যে টপিক সেটাই বলি, যে আমাদের যে টপিক যেটা আমরা ফিক্স করেছি আমাদের প্রেজেন্টেশনের জন্য, হাউ টু ডেমনস্ট্রেট অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। তো আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি এরকম: ইন দিস প্রেজেন্টেশন আই উড লাইক টু ডিসকাস how to demonstrate an effective presentation, especially how to prepare the script. কিভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হয় সেটা নিয়ে আমি কথা বলবো আজকের প্রেজেন্টেশনের মধ্যে। এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। দ্যাট মিনস ইন্ট্রোডাকশন টু দ্য টপিক। ওকে, and number 4, this is body, I mean your main speech, it is called body. Then conclusion should be the reflection of the previous discussion, I mean the summarization of the previous discussion, what you have talked till now, এ পর্যন্ত যা তুমি বলেছো সেই বিষয়গুলোর একটা সামারি বা সেটার একটা সাম আপ হচ্ছে কনক্লুশন। নতুন কোনো পয়েন্ট যেন কনক্লুশনের মধ্যে উঠে না আসে। এন্ড কোশ্চেন অ্যান্ড ডিফেন্স। কোশ্চেন অ্যান্ড ডিফেন্স কখন আসবে? যখন তুমি প্রেজেন্টেশন শেষ করবা। আচ্ছা, আমি কোশ্চেন অ্যান্ড ডিফেন্স একটু পরে আসি। দেন থ্যাঙ্কিং। Suppose you have a group presentation and you have 5 members or 6 members, you have to thank the audience. Each group member must thank the audience. প্রত্যেক গ্রুপ মেম্বারকে কিন্তু অডিয়েন্সকে ধন্যবাদ দিতে হবে। আমরা এই যে 7টা পয়েন্ট এখানে দেখছি, এই 7টা পয়েন্টের মধ্যে 6টা পয়েন্ট সবার জন্য প্রযোজ্য, সব গ্রুপ মেম্বারের জন্য প্রযোজ্য। একটা গ্রুপ প্রেজেন্টেশন যদি হয়ে থাকে, সবাই কিন্তু এই 6টা পয়েন্ট ব্যবহার করবে এক্সেপ্ট কোশ্চেন অ্যান্ড ডিফেন্স। কোশ্চেন অ্যান্ড ডিফেন্স কখন ব্যবহার করতে হয়? একটা গ্রুপে যদি 6 জন মেম্বার থাকে, তাহলে সর্বশেষ যিনি মেম্বার থাকবেন তিনি তার গ্রুপের সমস্ত প্রেজেন্টেশন শেষ হওয়ার পর সর্বশেষ তিনি কোশ্চেনে জিজ্ঞাসা করবেন অডিয়েন্সকে, ডিয়ার অডিয়েন্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অন আওয়ার পয়েন্ট? ইফ ইউ হ্যাভ, দেন আই এম হিয়ার ফর দ্য কোয়েরি। ডিয়ার অডিয়েন্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তোমার কোনো কোশ্চেন আছে কিনা বা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, এটা তাদেরকে বলা হবে এবং তারা কোশ্চেন জিজ্ঞাসা করবে। কোশ্চেন জিজ্ঞাসা করার পর আমরা এই যে কোশ্চেন, এখন তুমি কি করবা? তো ধরো তুমি প্রেজেন্টার, তো তুমি কি করবা? কেউ তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করলো, এখন তোমাকে কি করতে হবে? ডিফেন্স করতে হবে। ডিফেন্ড করতে হবে। ডিফেন্ড করা মানে কি? এই ডিফেন্স শব্দটা তোমাদের কাছে পরিচিত কিনা? তোমরা বিভিন্ন সময় যখন একটু কয়েকদিন পরে যখন থিসিস করবা তোমাদের 8-9 সেমিস্টারে গিয়ে, তখন তোমাকে বলবে থিসিসের ডিফেন্স দিতে হবে। এই ডিফেন্স কি জিনিস আসলে? মানে আমি যেগুলো আর কি পয়েন্ট উল্লেখ করছি সেটা যে সত্যি, এই জিনিসটা আর কি প্রমাণ করতে হবে। মানে জেনারেলি ডিফেন্স কি জিনিস বলো তো? আমরা ফুটবলের ডিফেন্স দেখি, ডিফেন্স কি আসলে? প্রতিরক্ষা, তাই না? তাহলে ডিফেন্স আসলে এখানকার প্রেক্ষিতে ডিফেন্স কি, যে যখন তোমাকে একজন কোশ্চেন করবে তখন তুমি কি ভাবো সেটা বিষয় নাই, তোমাকে তার কোশ্চেন ডিফেন্ড করতে হবে। দ্যাট মিনস তাকে তোমার উত্তরটা বোঝাতে হবে এবং তুমি যেটা বলেছো তুমি উত্তরটা দেওয়ার পরে যেন অডিয়েন্সের কাছ থেকে এই সেকেন্ড রিপ্লাই না আসে, মানে সেকেন্ড কোশ্চেন যেন এরকম না আসে, ফিডব্যাক না আসে, সো হোয়াট, তো কি হয়েছে, এই পয়েন্ট আর আসবে না। অর্থাৎ তুমি এমন ভাবে এটা রিপ্লাই দিচ্ছ যে সে রিপ্লাইটা তাকে মোটিভেট করতে সক্ষম, অর্থাৎ তার ফার্দার আর কোনো কোশ্চেন থাকবে না। এটাকে বলা হয় ডিফেন্স। যখন তুমি একটা থিসিস করবা তোমার একজন শিক্ষকের আন্ডারে, সুপারভাইজারের আন্ডারে, কোন একটা প্রজেক্টের উপরে, তোমাদের 8-9 সেমিস্টারে গিয়ে তখন তোমাকে ডিফেন্স দিতে হবে এবং এই ডিফেন্সে কিন্তু 50 মার্ক। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর নট? থিসিসে কিন্তু 200 মার্কের থিসিস জেনারেলি হয়ে থাকে, 200 মার্কের থিসিস, অর্থাৎ 6 ক্রেডিটেড। এবং যদি 6 ক্রেডিটের থিসিস হয় তাহলে 200 মার্কের মধ্যে 150 হচ্ছে তোমার থিসিসের নাম্বার আর 50 কিন্তু হচ্ছে ডিফেন্সের। অর্থাৎ শিক্ষক মত একটা বোর্ড থাকবে, ডিসার্টেশন বা থিসিস বোর্ড। সেই থিসিস বোর্ডের সামনে এবং এই থিসিস বোর্ডের সামনে তোমাকে হচ্ছে ওই প্রজেক্ট উপস্থাপন করতে হবে। করার পর তোমার বিভিন্ন শিক্ষক, তোমার ক্লাসমেট বা অন্যান্য ফেলো ক্লাসমেটস, তারা তোমাকে কোশ্চেন করবেন যে এটা তুমি কিভাবে করেছো, এটা কিভাবে করেছো। তখন তোমাকে ওই কোশ্চেনগুলো কিন্তু ডিফেন্ড করতে হবে। দিস ইজ কল্ড ডিফেন্স। আমি এই শুরুতেই থার্ড সেমিস্টারে তোমাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম যে ডিফেন্স মানে কিন্তু এটা কোশ্চেনিং এন্ড ডিফেন্স। আমরা কিন্তু এখানে বলিনি যে কোশ্চেন এন্ড আনসার। কোশ্চেন আনসার মানে হচ্ছে তুমি তোমার আনসার দিয়ে যাবে, কেউ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিন্তু ডিফেন্স মানে কিন্তু সেটা না। ডিফেন্স মানে হচ্ছে তোমাকে তোমার অডিয়েন্সকে মোটিভেট করতে হবে যে তুমি যেটা বলেছো তারা সেটার সাথে এগ্রি করছেন। এটাকে বলা হয় কোশ্চেন এন্ড ডিফেন্স। প্রেজেন্টেশন, থিসিস, এই সমস্ত ক্ষেত্রে থিসিসের ওই তখনও তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে এবং সেখানকার ওই ডিফেন্স পার্টে গিয়ে কিন্তু তোমাকে 50 মার্কে মার্কিং করা হবে। ওকে, সো এটা ছিল আমাদের টোটাল প্যাটার্ন। আমরা আবারও বলছি যে এই যে আমরা 7টা পয়েন্ট দেখেছি, উই হ্যাভ 7 পয়েন্টস। দে আর গ্রিটিং, ইন্ট্রোডিউসিং এন্ড ওয়েলকামিং, ইন্ট্রোডাকশন টু দ্য টপিক, বডি,
conclusion, and thanking. Every member in a group for presentation have to use these 6 points. Your mark will depend hugely on this part. কেউ আসলো গ্রিটিং জানালো না অডিয়েন্সকে, আসলে শুধু সরাসরি বক্তৃতা দেওয়া শুরু করলো বা তার পার্টের প্রেজেন্টেশন বলা শুরু করলো, নিজের পরিচয় দিল না, অডিয়েন্সকেও কোনো গ্রিটিং জানালো না, কোনো ইন্ট্রোডাকশনও দিল না, সরাসরি বডিতে চলে গেল, সে আলোচনা শুরু করে দিল। এটা কিন্তু একটা আইডিয়াল প্রেজেন্টেশন না। ওকে, আমাকে কিন্তু এই জায়গাগুলো খেয়াল করতে হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এই জন্য আমরা বলছি যে প্রেজেন্টেশন দেওয়া মানে কিন্তু প্রেজেন্টেশন দেওয়া নাই। তুমি অনেক ক্ষেত্রে কি হয় যে প্রেজেন্টেশনের মধ্যে সে নিয়ম কানুন বলছে, যেহেতু সে প্রেজেন্টেশন দেওয়ার উপরে প্রেজেন্টেশন দিচ্ছে, হাউ টু কিভাবে প্রেজেন্টেশন দিতে সেটা নিয়ে সে কথা বলছে, গ্রিটিং নিয়ে, ইন্ট্রোডিউসিং নিয়ে, ওয়েলকামিং নিয়ে, কিন্তু সে নিজে ওয়েলকামিং ইন্ট্রোডিউসিং করে নাই। ওকে, এই বিষয়টা যেন না হয়। আমরা এই প্রেজেন্টেশনের টপিকটা রেখেছি কিন্তু এই প্রেজেন্টেশনের বিষয়টাতে পারফেক্ট হওয়ার জন্য। সো আমরা যতটা পারি পারফেকশন যেন নিয়ে আসতে পারি। এবং কোশ্চেন অ্যান্ড ডিফেন্সের কথা আবারও বলে, কোশ্চেন অ্যান্ড ডিফেন্স 5 জন মেম্বার যদি একটা গ্রুপে থাকে, তাহলে সর্বশেষ যিনি মেম্বার থাকবেন তিনি এটা অফার করতে পারেন, অথবা ওই গ্রুপ ক্যাপ্টেন অফার করতে পারেন, অথবা একটা গ্রুপ থেকে যে কোনো মেম্বার অফার করতে পারেন, কিন্তু সেটা এই 5 জনের মূল প্রেজেন্টেশন শেষ হওয়ার পর। এনি কোশ্চেন, এনি কনফিউশন? কারো কোনো প্রশ্ন, কনফিউশন আছে কিনা এখানে? I think not. Okay. থ্যাংক ইউ। এটা ছিল আমাদের প্রেজেন্টেশন নিয়ে জেনারেল ডিসকাশন। এবং এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, এরিয়াস অফ ইভ্যালুয়েশন। তুমি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছ একাডেমিক, অথবা যেখানে তোমাকে অ্যাসেস করা হচ্ছে, তোমাকে মূল্যায়ন করা হচ্ছে, মার্কিং করা হচ্ছে বা অন্য কোনো ভাবে মূল্যায়ন করা হচ্ছে, তখন কি কি জায়গাগুলোতে তোমাকে অ্যাসেস করা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোন কোন পয়েন্টে তোমাকে অ্যাসেস করা হয়ে থাকে, মার্কিং করা হয়ে থাকে। ইউ হ্যাভ টু নো দিস areas. Like number 1, confidence. How confident you are when you are talking or when you are demonstrating your presentation. Second, on content quality. How much quality you are maintaining in your content. Suppose you are asked to make a presentation on cow, but you have the preparation on river, so you are describing তোমাকে বলা হলো যে গরু নিয়ে রচনা লিখতে, কিন্তু তোমার ভালো প্রিপারেশন আছে নদী নিয়ে। এখন তুমি কি করলে, যে গরু একটা উপকারী প্রাণী, গরু নদীর ধারে ঘাস খায়, এই বলে যে এবার নদী নিয়ে শুরু হইলো, মোটামুটি পরের অংশটুকু নদী। এটা কিন্তু একটা কোয়ালিটি কন্টেন্ট হলো না। ওকে, অর্থাৎ তোমাকে যে পয়েন্ট নিয়ে কথা বলতে বলা হচ্ছে, তুমি এক্স্যাক্টলি ওই পয়েন্ট নিয়ে কথা বলবো। বা তুমি ইন্ট্রোডাকশনের মধ্যে যেটা বলেছো যে আজকের এই প্রেজেন্টেশনে আমি আমার এই অংশ নিয়ে কথা বলবো, তুমি কথা বলার সময় এমন পয়েন্টে চলে গেছো ওই মূল বক্তব্য থেকে অনেক দূরে, শুধু সময় নষ্ট করেছো, শুধু তোমার 3 মিনিট 4 মিনিট টাইম পাস করেছো, বাট তুমি মূল বক্তব্যে আসোনি। So it is not a quality content. We have to ensure the quality of the content, good quality of the content. Now, clarification. The points I should indicate needs or requires to be clarified. আমি যে পয়েন্টগুলো আমি বলতে চাচ্ছি সেটাকে অবশ্যই ক্লারিফাই করতে হবে, পরিপূর্ণভাবে আমাকে বোঝাতে হবে। অর্গানাইজেশন, I mean you have to organize, you have to make the proper sequencing of your information. তুমি যখন একটা বিষয় নিয়ে কথা বলছো, তখন সেই বিষয়ের সবটুকু কোনটা পরে কোনটা আসবে, কোনটা পরে কোনটা আসবে, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। যে আমি সব পয়েন্টগুলো একটা পর একটা সাজাতে পেরেছি কিনা। দিস ইজ কল্ড অর্গানাইজেশন। আই কন্টাক্ট, when you are in direct presentation, you have to maintain the eye contact with your audience. Definitely it is very important on, because without eye contact a presentation cannot be lively. You have to maintain proper eye contact with your audience. চোখে চোখ রেখে কথা বলতে হবে অডিয়েন্সের। ওকে, নিচের দিকে চোখ রেখে, আসমানের দিকে চোখ দিয়ে, জমিনের দিকে চোখ দিয়ে কথা বললে কিন্তু প্রেজেন্টেশন পারফেক্ট হবে না। Body language, I indicated on this point that you have to move, you have to smile to the audience, you have to talk smoothly and naturally. তোমাকে খুব প্রাকৃতিক ভাবে কথা বলতে হবে, খুব কৃত্রিম ভাবে কথা বললে কিন্তু আসলে সেটা একটা ভালো প্রেজেন্টেশন হয় না। ফ্লুয়েন্সি, ইট ডিপেন্ডস অন দ্য প্রেজেন্টেশন লেভেল। তুমি কোন লেভেলে প্রেজেন্টেশন দিচ্ছ সেটার উপর আসলে ফ্লুয়েন্সিটা ডিপেন্ড করে, এবং তোমার কাছে আসলে ফ্লুয়েন্সি কতটুকু চাওয়া হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এখন ধরো যাক তুমি আইএলটিএস এর জন্য ইন্টারভিউ দিচ্ছ বা আইএলটিএস স্পিকিং প্রেজেন্টেশন দিচ্ছ, তখন কিন্তু তোমাকে অবশ্যই ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে, কারণ ফ্লুয়েন্সির উপরে আসলে নাম্বারটা থাকবে। তো এক্ষেত্রে ডিপেন্ড করবে যে তুমি কোথায়, কার সাথে এবং কেন প্রেজেন্টেশন দিচ্ছ। ফ্লুয়েন্সি মার্কস। অ্যাটায়ার মিন্স ইউর ড্রেস কোড। If you are asked to maintain formal dress, you have to maintain it properly. Without proper dress code, you will not get proper marks in this area. And teamwork, if you are in group presentation, you have to maintain proper teamwork. You have to, because without teamwork, you cannot demonstrate your presentation properly. Suppose in a group, you have 5 members. 2 members worked on preparing the slides.
but other 3 members did not participate. As a result, these three members would not perform well because they did not take part in preparing the slides. They have no idea about how the slides were prepared. And final on defense, I discussed the defense. The marks will depend on the defense section. So any question on this if part of evaluation part e karo kono question ache kina? I think not. Okay, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, সবাই সবকিছু বুঝতে পেরেছে ঠিকঠাক মতো, সো Sir, আমাদের সাকলাইন স্যার এই প্রেজেন্টেশনটা যে আমরা দিব এখানে হ্যাঁ। কি ডিফেন্সের কোনো কিছু দরকার আছে? এখানে কেউ যদি আমরা তো আসলে জেনারেল রুল নিয়ে আলোচনা করছি। একটা প্রেজেন্টেশন যখন তুমি দিবা তখন সেক্ষেত্রে ডিফেন্সের বিষয়টা কিন্তু সামনে আসে। আমরা হয়তো প্রথম দিকে এত দেখিনি, এখন তো তোমরা প্রিলিমিনারি লেভেল অর্থাৎ 3rd সেমিস্টার 4th সেমিস্টারের দিকে, ওকে, এখন দেখে না, কিন্তু পরবর্তী যখন প্রেজেন্টেশন গুলো আসে তখন কিন্তু এই ডিফেন্সের ব্যাপারটা দেখা হয়। আমরা ওইটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমাকে এই এরিয়াগুলোতে কিন্তু জাজ করা হবে। সো তুমি কিভাবে এই জায়গাগুলোতে তোমার মার্কস এনশিওর করবে, সেটা তোমার প্রস্তুতি কিভাবে হবে, সেটা কিন্তু ওইভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। ক্লিয়ার? ওকে ওকে ফাইন। আমরা এটা তো একটা বিষয় নিয়ে কথা বললাম। নাও দ্য ফাইনাল অন হাউ টু প্রিপেয়ার দ্য স্লাইডস। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ভিন্ন জিনিস। তুমি যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবা তখন এটার প্রস্তুতিটা কিভাবে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে নো টেক্সট, প্লিজ। কোনো টেক্সট যেন ওখানে ব্যবহার না করে। টেক্সট বলতে আসলে আমরা সবই তো টেক্সট, আসলে আমরা মেসেজ করে যা লিখি সবই টেক্সট, কিন্তু প্যাসেজ প্যারাগ্রাফ যেন না লেখা হয়। It should be informative. We should use bullet format. We have to use only information. বিভিন্ন তথ্য আমাদেরকে উল্লেখ করতে হয়। দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে কি জানো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হচ্ছে একটা চিরকুটের বিকল্প। আগে এক সময় যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল না তখন বক্তারা কি করতেন বা প্রেজেন্টাররা কি করতেন, তারা খাতায় সুন্দর করে নোট করতেন আজকের এই পয়েন্টের মধ্যে আমার এই যে আর প্রোগ্রামিং নিয়ে কথা বলতে হবে, আর প্রোগ্রামিং এর মধ্যে আমি কোডিং নিয়ে কথা বলবো, আমি কোন কোন এর অ্যাসিস্টিং ল্যাঙ্গুয়েজ কি কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো, এবং এখানে আমি কথা বলবো যে কোন কোন অপারেটিং সিস্টেম এটা সাপোর্ট করে। এই 3টা পয়েন্টে আমি কথা বলবো। তাহলে এই 3টা পয়েন্টে আমি চিরকুটে লিখলাম পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 1 এর আন্ডারে আমার এই পয়েন্ট রয়েছে, পয়েন্ট নাম্বার 2 এর আন্ডারে এই পয়েন্ট রয়েছে, পয়েন্ট নাম্বার 3 এর আন্ডারে এই পয়েন্ট রয়েছে। এই যে চিরকুটের মধ্যে কি তুমি তোমার পুরো বক্তৃতা লিখবা? অবশ্যই না। যদি তুমি তা না লিখে থাকো তাহলে তুমি কেন একটা স্লাইডের মধ্যে পুরো বক্তৃতা লিখবা এবং সেটা দেখে দেখে কেন বলবা প্রেজেন্টেশনের মধ্যে? কোনো প্রেজেন্টেশনের মধ্যে রিড আউট করা মানে হচ্ছে এটা তোমার উইকনেস, যে তুমি প্রিপারেশন নাও নাই। ওকে, সো স্লাইড তৈরি করতে হয় পয়েন্টগুলো মনে রাখার জন্য, আমি কোন কোন পয়েন্টে কথা বলবো সেটা মনে রাখার জন্য। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলভস okay on this issue, and when you are preparing slides you have to remember that it should be 6x6 স্ট্যান্ডার্ড, যেটা অনেকেই বলে থাকেন যে এটা সবসময় 6x6 হওয়া উচিত, 6x6 থিওরি। হাউ, হোয়াট ইজ 6x6? নট 6 more than 6 lines in a slide, একটা স্লাইডে 6 লাইনে বেশি হবে না, and not 6 more than 6 words in a line, একটা লাইনে 6 শব্দের বেশি হবে না, একটা স্লাইডে 6 বাক্যের বেশি হবে না বা 6 লাইনের বেশি হবে না, আর একটা লাইনে 6 শব্দের বেশি হবে না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্লাইড তৈরি করার সিস্টেম, 6x6 রুল। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের এই ক্লাসে যে প্রেজেন্টেশন সেখানে যদি কেউ রিড আউট করে তাহলে এটা কিন্তু আমি মার্কস একদমই কমিয়ে দেবো। ওকে, রিড আউট করা যাবে না। তুমি অল্প পারো কম পারো, তোমাকে একদম, আমি জানি যে তুমি ব্রিটিশদের মতো ইংলিশ বলতে পারো না, আমাদের দেশে আমি নিজেও পারি না ইনফ্যাক্ট। তো আমি অবশ্যই এক্সপেক্ট করবো না যে তুমি আমেরিকান ব্রিটিশদের মতো গড়গড় গড়গড় করে ইংলিশ বলে যাবা। তোমার যে ভুল হবে না সেটাও আমার কাছে যে এক্সপেক্টেড না সেটাও নয়, অবশ্যই আমার কাছে এক্সপেক্টেড যে তুমি ভুল করবোই। আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার ইংলিশের, সো উই মে কমিট মিস্টেক্স, সো উই হ্যাভ টু এনশিওর আওয়ার স্পন্টেনিয়াস স্পিকিং, নট দ্য রিড আউট, নট দ্য স্ক্রিপ্টেড প্রেজেন্টেশন। ওকে, নিউজ প্রেজেন্টার যেভাবে খবর পড়েন টিভিতে, এভাবে দেখে দেখে তুমি গড় গড় করে সুন্দর করে বলে গেলে এত সুন্দর আমার দরকার নেই। ওকে, আমি স্পন্টেনিয়াসলি কতটুকু বলতে পারছি, সুন্দর করে বলতে পারছি, একটু গুছিয়ে টুকটাক ভুল হতেই পারে, নো প্রবলেম, আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট, বাট আই হ্যাভ নো ডিল উইথ দ্যাট পয়েন্ট। ওকে, you have to make spontaneous presentation, and definitely during the presentation you have to open your video. এটা একটু মাথায় রাখতে হবে যে ভিডিও অন করে প্রেজেন্টেশন দিতে হবে। সেক্ষেত্রে
আমার যে সাইকোলজিক্যাল প্রিপারেশন, আমার সারাউন্ডিং প্রিপারেশন, এনভায়রনমেন্ট কেমন হবে সেটা একটু মাথায় রাখতে হবে। যাই হোক, সেটা এখন অনেক দেরিতে প্রেজেন্টেশন, আমরা তখন হয়তো বা বিস্তারিত আরো কথা বলতে পারবো। প্রেজেন্টেশনে ওভারঅল আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? দিস স্যার প্রেজেন্টেশন 6 উইল বাই ক্যারি 6 টা 10 আবার মার্কস। একটু যদি বলতেন। 6/6 মানে হচ্ছে একটা স্লাইডের মধ্যে তুমি ধরো 10 লাইন লিখলে, তখন কি হবে? ওই স্লাইডটা পুরো হিজিবিজি হয়ে যাবে না? জি স্যার। এটা করা যাবে না। তো এটা না করে তুমি কি করবা, যে একটা তোমার যদি হয় যে একটা স্লাইড তৈরি করে তোমার 10 লাইন লাগবে, তাহলে তুমি একটা স্লাইডে 6 লাইন রাখো বা 5 লাইন রাখো, আর একটা স্লাইডে 5 লাইন নিয়ে যাও, পরের একটা নতুন স্লাইড তৈরি করো। কিন্তু এক স্লাইডের মধ্যে লেখা দিয়ে হিজিবিজি করে ফেলবে না। দ্যাট মিনস 6/6, আই মিন 6 ওয়ার্ডটা 6 ওয়ার্ড মিনস ইন আ লাইন, নট মোর দ্যান 6 ওয়ার্ডস। তোমাকে 6 শব্দের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। কাটছাট করে, সংক্ষিপ্ত করে সেটাকে 6 শব্দে নিয়ে আসতে হবে। কারণ তুমি যদি এক লাইনে 6 শব্দের বেশি নিয়ে যাও, তাহলে ওই লেখাটাও পুরো হিজিবিজি হয়ে যাবে। ওটা সেকেন্ড লাইনে চলে যাবে, লেখার ধরন নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ভাবে ওটা দেখতে খারাপ দেখাবে। ওকে, and avoid using sentences, complete sentences. Okay, I eat rice, এই ধরনের সেন্টেন্স ব্যবহার না করে এইভাবে পয়েন্ট ব্যবহার করবা, ইটিং রাইস, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। ওকে, এনি মোর কোশ্চেন? এবং আমার এই ইনস্ট্রাকশন গুলো শুধু যে এই ক্লাসের জন্য তা কিন্তু না, এটা ওভারঅল তোমাদের সব প্রেজেন্টেশনের জন্য প্রযোজ্য। যে সাবজেক্টে যখনই দরকার সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। আমি ম্যাটেরিয়াল গুলো শেয়ার করে দেবো, এবং এই ম্যাটেরিয়াল গুলো তোমাদের স্লাইড তৈরি করতে হেল্প করবে। ওকে, এনি মোর কোশ্চেন? I think not. Okay, so I'm stopping the screen share. গ্রুপের ক্ষেত্রে ডিসিশন যেটা হবে, গ্রুপের ক্ষেত্রে তোমরা হচ্ছে যে গ্রুপগুলো করবে এটা তোমরা ডিসাইড করবে কারা গ্রুপে থাকবে, যেহেতু এখানে স্লাইড তৈরি করার ব্যাপার রয়েছে, কমফোর্ট জোনের ব্যাপার রয়েছে। 5 জন করে মেম্বার আমার কাছে স্ট্যান্ডার্ড, 5 প্রেফারেবল, বাট ইট শুড বি 6 or 4, not less than 4, not more than 6. Okay, স্যার ভিডিও নিয়ে কি এখন একটু কোশ্চেন করতে পারি? sure. স্যার ভিডিও অন করলে কি মানে ড্রেস কোডের কোনো ব্যাপার আছে না, নাকি? ড্রেস করে ব্যাপার নেই, একটু শালীন ভাবে থাকা এই আর কি। আর কিন্তু তোমাকে যে গ্রুপে ফর্মাল হলে হয়ে টাই টুই পরে আসতে হবে এরকম কোনো কারণ নেই। জি স্যার। আর ক্লিয়ার? গ্রুপে হলে কি স্যার সবার একবার একবার করে আর কি ভিডিও যে হ্যাঁ, যখন একবার বলবে একবার তখন? করে, একবার একবার করে, যে যখন স্পিকিং মানে স্পিকার যে থাকবে তাকেই শুধুমাত্র ভিডিও অন করতে হবে, নট ফর আদার্স, অন্যদের জন্য না। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি গুগল ক্লাসরুমে একটা লিংক দিচ্ছি, সবাই লিংক একটু যে দেখো তো দেখা যায় কিনা। ক্যান ইউ গেট অ্যাক্সেস? ইয়েস, আমি দেখতে পাচ্ছি জি কেউ স্যার। কেউ এখানে ঢুকেছো। সবাইকে না যেগুলো চলবে এখানে দেখো, এই প্রত্যেকটা গ্রুপের জন্য গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এখানে 6টা করে ঘর করা আছে, ম্যাক্সিমাম 6 এন্ড মিনিমাম 4, বাট স্ট্যান্ডার্ড 5। এভাবে তোমরা তোমাদের নাম এবং আইডি লিখে দেবা। এখন কেউ হয়তো ঢুকে দেখলে গ্রুপ 1 ফিল আপ হয়ে গেছে, তাহলে গ্রুপ 2 তে যাবা, গ্রুপ 2 ফিল আপ হয়ে গেছে তাহলে গ্রুপ 3, গ্রুপ 3 ফিল আপ হয়ে গেছে তাহলে গ্রুপ 4। এভাবে তোমরা আস্তে আস্তে নামগুলো লিখে দেবে, এবং আমি একটা ডেডলাইন দিয়ে দেবো এই গ্রুপ সাবমিট করার জন্য। আজকে তো 30 তারিখ, তোমরা মোটামুটি 10-11 তারিখের মধ্যে গ্রুপগুলো সাবমিট করে দিও। তোমরা ডিসাইড করো যে কে কোন গ্রুপে থাকতে চাও, কারা থাকতে চাও, ডিসাইড করে 10 থেকে 11 তারিখের মধ্যে এই গ্রুপগুলো সাবমিট করে দিবা। ওকে, ক্লিয়ার? স্যার কেউ কি ইন্ডিভিজুয়ালি দিতে পারে? ইন্ডিভিজুয়ালি আমি প্রেফার করছি না, গ্রুপ হলে মানে ভালো কেউ হয়। যদি এখন গ্রুপ এটা না এটা পায়? এটা শুধুমাত্র সেটা পরবর্তীতে দেখা যাবে আর কি। এটা প্রযোজ্য কিছু সিনিয়র স্টুডেন্ট রয়েছে যারা আসলে অনেক সিনিয়র, 182 ব্যাচ এরকম, তাদের ক্ষেত্রে বিষয়টা কনসিডারেবল। বাট যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই গ্রুপ মাধ্যমে দিবে। আর ইন্ডিভিজুয়াল নিতে গেলে আসলে টপিকটা অনেক বড়, তো এত বড় টপিক ডিল করা খুব টাফ হবে, টাইম ম্যানেজ করা একটু টাফ হবে। ওকে, সো আমি ক্লাসটা এখানে শেষ করছি এবং একই সাথে অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।
কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে টপিকটা নিয়ে? মনে হয় নেই। ফাইন। অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু বলতেন স্যার, প্রথমে একটু লেট করে জয়েন করছি তো। একটু ইয়ে করে রেকর্ডিংটা দেখে নাও। অ্যাসাইনমেন্টটা আমি হচ্ছে শনিবার সকালে অ্যাসাইন করে দেবো। ওকে 24 ঘন্টা সময় দিব, বাট আলটিমেটলি রবিবার বিকাল সন্ধ্যা পর্যন্ত টাইম দিব আর কি। ওকে ওকে, নাও স্যার রেসপন্স প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রেজেন্টেশনের ব্যাপারে একটু শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার মানে এটা তো আমাদের ক্লাস টাইমের কোনো একটা শিডিউলের মধ্যে হবে তাই না? না, ক্লাস টাইমে আমরা নিচ্ছি না প্রেজেন্টেশন, আমরা এক্সট্রা ডেতে আচ্ছা নিচ্ছি রবিবার। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার মানে আমরা হুম। আগেরবার যেভাবে দিলাম আর কি, হুম। সেটা হচ্ছে যে আমরা ভিডিও রেকর্ডিং না, করে। ভিডিও রেকর্ডিংটা এটা হবে না। এটা আচ্ছা আচ্ছা কেন টিচাররা নেন আমি জানি না, এটা প্রেজেন্টেশনে কি পারপাস সার্ভ করে সেটাও আমি বুঝি না। এটা নেওয়ার কারণ নেওয়ার কথা তো সরাসরি ক্লাসরুমে, তো সরাসরি আচ্ছা স্যার ক্লাসরুমে না হোক অন্তত ভিডিও মোডে তো নিতে হবে। হ্যাঁ, এটা কারণ এটার কারণটা হচ্ছে তোমার ফোবিয়া ভেঙে ফেলা। তোমার আচ্ছা স্যার ঠিক আছে স্যার। তোমার কথা বলা, তোমার ফোবিয়া ভাঙা, এটা শুধুমাত্র তথ্য নেওয়াটাই তো ইম্পর্টেন্ট। আর প্রেজেন্টেশনের পারপাস হচ্ছে তোমার ফোবিয়া কতটুকু তুমি ভাঙতে পেরেছো। তো আজকে থেকে 2 বছর পরে গিয়ে যখন তুমি একটা প্রেজেন্টেশনে যাবে ইউনিভার্সিটি, তখন তো তোমাকে জবের যখন জবের জন্য যখন জি স্যার। প্রেজেন্টেশন দিবা, তখন তোমাকে বলবে না যে ভিডিও প্রেজেন্টেশন বানায় দাও, তখন ওই ঠিকই একটা বোর্ডের সামনে তোমার দাঁড় করে দিবে যে জি স্যার। প্রেজেন্টেশন দাও। এটাই মূল পারপাস। আমি জানি না যে যারা ভিডিও যে শিক্ষকবৃন্দ, অবশ্যই তাদের প্রতি রেসপেক্ট, কিন্তু তারা কোন স্ট্র্যাটেজিতে এটা নেন এটা আমার মাথায় ঢোকে না। ওকে, কম হোক আচ্ছা বেশি হোক স্যার ঠিক ভালো হোক আছে। খারাপ হোক, এটা আমাদের স্কিল বাড়াবে এই ডিরেক্ট প্রেজেন্টেশন, এটাই প্রেফারেবল। ওকে, কিন্তু হ্যাঁ ভিডিও বানানোর সময় হচ্ছে স্যার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। প্রবলেম তো মানে ফেস করতে হয়, ওটাতে লাভটা কি সেটা বুঝো না। তুমি একা একা প্রেজেন্টেশন দিলে তাতে তোমার কি লাভ হলো? মানে ঠিকই তো, বারবার নিজে হচ্ছে নিজে দিলে যে রেকর্ড এটা করে রিহার্সাল আবার করা তো একই জিনিস, তাই না? ওকে, রেসপন্স প্লিজ। মোহাম্মদ বেলাল অ্যাবসেন্ট, মান্নান খান অ্যাবসেন্ট, দেন শরীফুল আলম অ্যাবসেন্ট, জুবাইদ পাঠান প্রেজেন্ট, দেন ইয়াসিন হোসেন, ইয়াসিন, শেখ শাহরিয়ার রুমি, মানস মজুমদার, প্রেজেন্ট স্যার। ওকে রুমি প্রেজেন্ট, মানস প্রেজেন্ট, দেন মুস্তাক শাহরিয়ার। স্যার জুয়েদ পাঠান আছে তো দিয়েছেন জুবাইদ স্যার? পাঠান, হ্যাঁ দিয়েছে তোমারটা আমি। ধন্যবাদ স্যার। ওকে, মুস্তাক শাহরিয়ার, আরিফ আঞ্জুম, আশরাফ উদ্দিন, Yes, sir. রাকিব আল হাসান। You can take the leave after the attendance, no problem. Mehrunisa Prabha present, then Rafi Islam present. Yes, sir. Okay, Monjurul Islam Hasib possibly absent. Then Abu Bakr Siddiq present. Yes, sir. Rizwan Islam absent. Shakwat Hussain Farabi present. Then Saklain Ahmed present. Mohammad Sajjad Amin. Tarek Hussain present. Okay, okay, Sajjad got you. Tarek Hassan, Mehdi Hassan, ID 85. Raisul Islam. Yes, sir. Okay, Mohitul Islam Bijoy. Yes, sir. Okay, Mansur Alam Murad. Yes, sir. Mamun Khan. Abu Rayhan Naim. Present, sir. Okay, Arman Akand. Sifatul Islam. Shuchan Akhtar Chadni. Janatul Said Prince. Nahidul Islam Shadhin. Then Kausar Ahmed. Shayan Kundu. Present, sir. Shayan Dunn. Manik Sheikh. Hasanul Habib. Iftekhar Ahmed Shishir. Present, sir. Yasin Arafat. Present, sir. Okay, Iftekhar Ahmed Ayan. Mahmudul Hassan. Present, sir. Abdullah Al Jamil. Shagor Bishwas. Okay, did I miss anyone? Sir, Yasin Hussain, 119. Yasin Hussain. Okay, anyone else? I think not. Okay, thank you so much. See you in the next class. Take care. Assalamu alaikum, sir. স্যার গ্রুপ প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি একজন খারাপ করে তাহলে কি পুরো গ্রুপকে কম না মার্কস দিবেন না না নাকি না, এটা individual মার্কিং নাকি? ইন্ডিভিজুয়াল হবে, মার্কিংটা ইন্ডিভিজুয়াল। ওকে, আচ্ছা, thank you, মার্কিংটা sir. ইন্ডিভিজুয়াল হবে। তোমার ক্লাসমেট কত ভালো প্রেজেন্টেশন দিল সেটা তোমার কোনো ইফেক্ট পড়বে না, আবার সে কত খারাপ প্রেজেন্টেশন দিল সেটাও তোমার উপর কোনো ইফেক্ট পড়বে না। ওকে, থ্যাংক ইউ।